সবারই কি চেয়েছে নাকি? না স্যার, আমি পেরেছি করতে। ঠিক আছে, তারা এই মেথডটা ফলো করতে পারেন। কয়েকদিন ধরে ইন্টারনেট অনেক স্লো। আচ্ছা, কালকে রাতে তো ইন্টারনেট ছিলই না। আচ্ছা, এখান থেকে আমার এখান থেকে নেক্সটে যাই। আচ্ছা, যদি ধরেন এরকম ক্যাম্পেইন করার পর কি আসে, যে পেমেন্ট মেথড আসে, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করে যেটা দেখবেন যে সেট আপ করা হয়েছে, ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, এরপরে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আবার নতুন করে ট্রাই করবেন। ঠিক আছে, নতুন করে ট্রাই করবেন যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট মেথড 3-4 বার ট্রাই করলে এরকম পেমেন্ট মেথড ছাড়া একটা চান্স দিবে, তখন হচ্ছে গিয়ে পেমেন্ট মেথড ছাড়া ক্রিয়েট করে ফেলবেন। যতবার এরকম পেমেন্ট মেথড চাবে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। 2-3-4 বার ট্রাই করলে হচ্ছে গিয়ে পেমেন্ট মেথড ছাড়া অ্যাকাউন্ট দিবে, দেখবেন যে তখন কন্টিনিউ করতে পারছেন। আর ফার্স্টে হচ্ছে গিয়ে অ্যাড ক্রিয়েট করতে বললে এটা স্কিপ করবেন। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওইটা স্কিপ করে তারপর হচ্ছে গিয়ে মানে কয়েকবার 3-4 বার ট্রাই করলেই আপনাদের মানে পেমেন্ট মেথড ছাড়া দিবে। আর আমি 2বার ট্রাই করছিলাম, 2টা অ্যাকাউন্ট হয়েছিল আর কি। আচ্ছা, 3-4 বার ট্রাই করেন, দিবে, মানে ট্রাই কয়েকবার করলেই দেয়। আর বাদ বাকিটা সবাই করতে পেরেছি নাকি এখনো ট্রাই করি নাই? জি স্যার, করতে পেরেছি। তারপরে জমা দিচ্ছি। স্যার মাত্র জয়েন করেছি, মানে প্রথম থেকে তো দেখতে পারিনি। আচ্ছা, এইটা হচ্ছে কি যারা মানে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? না স্যার, ক্রিয়েট করা লাগে না, ক্রিয়েট করা ছাড়াই পাওয়া যায়। না, ক্রিয়েট করা লাগবে। ক্রিয়েট করা ছাড়া হচ্ছে কি আপনি মানে ওই কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারবেন না। এমনি সাইন ইন করতে পারবেন, কিওয়ার্ড প্ল্যানার পর্যন্ত যেতে পারবেন, কিন্তু কিওয়ার্ড যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে ওই আপনি ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন না বা কিওয়ার্ড বের করতে পারবেন না। কিওয়ার্ড বের করতে গেলে তখন দেখাবে, ইরর দেখাবে, বলবে যে অ্যাড অ্যাকাউন্ট দেওয়ার জন্য। অ্যাড অ্যাকাউন্ট তো আপনার নাই, তাহলে কোত্থেকে দিবেন? সো ফার্স্টে হচ্ছে কি আমার অ্যাড অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, সো গত ক্লাসে হচ্ছে গিয়ে আমরা ম্যানুয়ালি দেখেছিলাম, রাইট? মানে ম্যানুয়ালি কিভাবে কিওয়ার্ড গুলো বের করতে হয়। আচ্ছা, আজকে দেখি হচ্ছে গিয়ে কিভাবে আমরা যে কিওয়ার্ড গুলো বের করেছি সেগুলো আসলে আমরা ইউজ করব কি করব না। বা ধরেন কোন কোন কিওয়ার্ড গুলো ইউজ করব না, মানে করব অথবা করব না, কিভাবে ডিসিশন নিব। ঠিক আছে, তো সেগুলা ডিসিশন নিতে হলে আমাদের অনেকগুলা প্যারামিটার অথবা মানে ডাটা জানতে হবে বা মেট্রিক্স বের করতে হবে। সো আমি আপনাদের এটা এটা পেইড টুল দিয়ে ফ্রিতেও বের মানে পেইড টুল দিয়ে বের করা যায়, মানে অটোমেটিক্যালি বের করা যায়, বাট আমি ফার্স্টে আপনাদের বেসিকটা বোঝানোর জন্য কি করব, ম্যানুয়ালি বের করে দেখাবো। এবং ম্যানুয়ালি বের করলে যেটা হবে আপনারা বুঝতে পারবেন যে আসলে মেট্রিক্স গুলো কোনগুলো এবং এগুলোর মানেটা কি আসলে, বা এগুলো কি। সো আমাদের 5টা মানে আমি যদি বলি 5টা প্যারামিটার আমাদের দেখতে হবে। ঠিক আছে, এই যে যেমন ল্যাপটপ নিয়ে আমরা কাজ করছিলাম, যে এতগুলো যে কিওয়ার্ড আসলে বের করলাম, এখন এই নিশ নিয়ে কাজ করব দেখেই কি করেছে, বের করেছে, কিন্তু নিশটা আসলে মানে আমাদের জন্য মানে সিলেক্ট করাটা কতটুকু যৌক্তিক হবে, মানে যৌক্তিক
কথাটা কেন, মানে আসলে এটা কম্পিটিশনটা কেমন, মানে এটা নিয়ে কাজ করলে আসলেই আমরা মানে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে পারবো কিনা, এবং র্যাঙ্ক করতে পারলেও মানে একটা ধারণা পেতে হবে আসলে এটা কম্পিটিশনটা কিরকম। এখন যদি এখানে অনেক কম্পিটিটর থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের র্যাঙ্ক করতে কষ্ট হবে। কোথায় কষ্ট হবে? ফার্স্ট পেজে যেতে কষ্ট হবে। সো ফার্স্ট পেজে কি হবে, মানে এই কিওয়ার্ড রিসার্চ বা নিশ সিলেকশনের আমাদের প্রয়োজনীয়তা কি, মানে এটার কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে আমরা ধরেন আম, আমি যদি গুগলে সার্চ করি, ধরেন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটাতে মানে আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি বা এই নিশটাতে র্যাঙ্ক করতে চাচ্ছি। এখন এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লেখার পরে যে টপ 10 যে রেজাল্টটা আসলো, এই যে 1 থেকে 10 নাম্বার পর্যন্ত, আমরা তো চাচ্ছি যে এই জায়গাটাতে র্যাঙ্ক করতে, 10 নাম্বারের মধ্যে র্যাঙ্ক করতে, রাইট? এখন আমাদের দেখতে হবে যে আসলে এই 10টা রেজাল্টের মধ্যে কোন কম্পিটিটরের কি অবস্থা, আসলেই আমাদের এখানে জায়গা নেওয়া সম্ভব কিনা। আমরা তখনই যুদ্ধে মানে জয়লাভ করতে পারবো যখন আমরা আমাদের প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতা জানতে পারবো, রাইট? সো এখানে আমি কি করব, তাদের দুর্বলতা খুঁজে বের করবো যে আসলে কোন কম্পিটিটরটা আসলে দুর্বল, কাদেরকে, মানে আমাকে এখানে জায়গা পেতে হলে কি করতে হবে, এখান থেকে কাউকে না কাউকে বের করে দিতে হবে, তাই না? মানে গুগল তো আমাকে এখানে যদি জায়গা দেয় তাহলে এটা তো দিবে হচ্ছে গিয়ে কারো এগেনস্টে, মানে কাউকে বাদ দিয়ে হচ্ছে গিয়ে আমাকে জায়গাটা দিবে। তো এরকম এরকম একটা মানে এরকম জায়গা কি আসলে আছে কিনা, এইখানে এরকম দুর্বল কোনো প্রতিপক্ষ আছে কিনা, বা থাকলেও কয়জন আছে, এটা আমাদের কি করতে হবে, এই নিশ রিসার্চের মাধ্যমে কিছু ডাটা দেখেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, তো ধরেন বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা নেই। সো এটার জন্য আমাদের কি করতে হবে, কিছু মেট্রিক্স বের করতে হবে। এটার জন্য আমাদের কিছু টুল লাগবে। যদি ফিতে অ্যানালাইসিস করতে চান, ফিতে অ্যানালাইসিস করার জন্য অনেকগুলো টুল আছে। আচ্ছা, টুলে আমি যাচ্ছি, আগে কি কি মেট্রিক্স লাগবে সেগুলোর আমি হেডলাইন দিয়ে দিই। ফার্স্টে লাগবে আমাদের কিওয়ার্ড, এরপরে লাগবে আমাদের সার্চ মান্থলি বা সার্চ ভলিউম, তারপরে লাগবে হচ্ছে গিয়ে আমাদের কেডি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, পিএ, পিএ মানে হচ্ছে পেজ অথরিটি, ডিএ, ডিএ মানে হচ্ছে গিয়ে ডোমেন অথরিটি, তারপরে হচ্ছে গিয়ে অল ইন টাইটেল, এরপরে আছে অল ইন ইউআরএল, এরপরে হচ্ছে গিয়ে রিমার্কস, যে আমরা আসলে এই কিওয়ার্ডটা সম্পর্কে কি ধারণা পেলাম। আচ্ছা, সো অল ইন টাইটেল পিএ দিয়ে আমরা বুঝলাম পেজ অথরিটি, ডোমেইন অথরিটি। মানে পেজ অথরিটি মানে কি আমরা জানি, পেজ অথরিটি মানে হচ্ছে গিয়ে এই যে ধরেন যে পেজটা গুগলে র‍্যাঙ্ক করতেছে, মানে আচ্ছা এইটা কি আমরা জানি, যখন একটা কিওয়ার্ডে কোনো কিছু র্যাঙ্কে আসে, সেটা কি পুরো ওয়েবসাইট র্যাঙ্কে আসে নাকি একটা পেজ র্যাঙ্কে আসে? এটা কি পুরো ওয়েবসাইট র্যাঙ্কে আসে নাকি একটা পেজ র্যাঙ্কে এসেছে? পেজ র্যাঙ্কে। এক্স্যাক্টলি। সো একটা পেজ, এটা মানে একটা কিওয়ার্ডে একটা পেজই র্যাঙ্কে আসে, পুরো ওয়েবসাইট র্যাঙ্কে আসে না। হোয়াট এভার, সো যে পেজটা এসছে সেটার অথরিটি আসলে কতটুকু? অথরিটি মানে কি? অথরিটি মানে হচ্ছে কি এটার জোর, র‍্যাঙ্ক করার ক্ষমতা বা র‍্যাঙ্ক করার কতটুকু ক্ষমতা তার আছে, এইটা।
এটা হচ্ছে পেজ অথরিটি, যে পেজটা এসছে সেটা পেজ অথরিটি। আর ডোমেন অথরিটি কি? পুরো ওয়েবসাইটটার আপনার জোর কতটুকু, মানে ক্ষমতা কতটুকু র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে? পুরো ওয়েবসাইটটার ক্ষমতা কতটুকু, মানে এই যে ধরেন এটা কি starttext.com বা .bd, এই ডোমেইনটার ক্ষমতা কতটুকু আছে। আচ্ছা, সেগুলো আমরা বের করব, এই জন্য আমাদের কিছু টুলের প্রয়োজন আছে, সেটা দেখবো। আচ্ছা, অল ইন টাইটেল কি? অল ইন টাইটেল হচ্ছে এই যে পার্টিকুলার কিওয়ার্ডটা, এগুলো কি টাইটেল না? এই টাইটেলে কতবার ইউজ হয়েছে, মানে কতজন এই টাইটেলে ইউজ করেছে। যত বেশি ইউজ করেছে বা করে তত কম্পিটিশন বেশি হয়, যত কম করে তত র্যাঙ্ক করার জন্য ইজি। আর হচ্ছে কি অল ইন ইউআরএল হচ্ছে এই যে ইউআরএলটা, এই ইউআরএল এর মধ্যে এই একদম এক্সাক্ট এই কিওয়ার্ডটা কতবার ইউজ হয়েছে, এটা হচ্ছে অল ইন ইউআরএল। যত কম হবে তত ভালো। প্রিসাইজলি বলতে গেলে 100 নিচে থাকলে সব থেকে বেস্ট। অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল এটা 100 নিচে থাকলে সব থেকে র্যাঙ্ক করতে সুবিধা বা বেস্ট। এবং কেডি সম্পর্কে আগে বলেছি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা হচ্ছে কি 1 থেকে 100 মধ্যে মেজারমেন্ট করা হয়, 1 থেকে 100 মধ্যে মেজারমেন্ট করা হয়। যত কম থাকে কিওয়ার্ড ডিফিকাল্টি তত র্যাঙ্ক করার জন্য সুবিধা বা সহজ। সো এইটার মেট্রিক্স হচ্ছে গিয়ে আন্ডার 30। আচ্ছা, এই পেজটাতে আমরা খুঁজে বের করব PADA আন্ডার 30 বা লেস দেন 30 কয়টা পেজের আছে, এবং অল ইন টাইটেল অল ইন ইউআরএল ওই কিওয়ার্ডটার জন্য কতগুলা, আর কেডি 30 এর নিচে আছে কিনা, বা আসলে কেডি থাকলেও কত, এবং সার্চ ভলিউমটা। তো এইটার জন্য আমাদের যেটা বলছিলাম কিছু টুল লাগবে। এই ফ্রিতে যদি বের করতে চান ম্যানুয়ালি, তাহলে হচ্ছে কি দিয়ে বের করতে পারবেন, সেটা হচ্ছে মজ নামে একটা টুল আছে, ঠিক আছে? মজ, যেটাতে কি করতে পারবেন, ফ্রিতে কেডি, সার্চ ভলিউম, PADA এগুলা বের করতে পারবেন। ইনফ্যাক্ট এই জিনিসটা ওই যে PADA, তারপর অল ইন টাইটেল এগুলো ম্যানুয়ালি বের করতে হয়, বাট আদার ডাটাগুলো পাবেন। আচ্ছা, তো আমাদের কোথায় যেতে হবে? যেতে হবে হচ্ছে গিয়ে moz.com, এবং মজের একটা কি আছে, ক্রম এক্সটেনশন আছে। মজের একটা ক্রম এক্সটেনশন আছে, সেটা কি করতে হবে, আমাদের ডাউনলোড করে নিতে হবে। সো সেটা ডাউনলোড করার জন্য একে হচ্ছে গিয়ে আমি moz.com এ গিয়ে ভিতর থেকে ডাউনলোড করতে পারি, অথবা গুগলে লিখে যদি সার্চ করি moz এক্সটেনশন বা moz ক্রোম এক্সটেনশন, এই যে এটাকে বলা হচ্ছে গিয়ে মজ বার, ঠিক আছে? মজ বারটা কি করতে হবে, আমাদের ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনারা এখানে ঢুকবেন, ক্লিক করে তারপরে কি করবেন, অ্যাড টু ক্রম দিবেন। অ্যাড টু ক্রম দিলেই আপনাদের কাছে এই যে মজ বারটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হলে তারপর কি করতে হবে, আপনাদের একটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মজে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা হচ্ছে কি যে সাইন আপ ক্লিক করে একটা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে মজে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমার অলরেডি এটা অ্যাড করা আছে, ঠিক আছে? এটা আমার অলরেডি অ্যাড করা আছে। দ্যাটস ওয়াই এসে রিমুভ ফ্রম ক্রম, আপনাদের আসবে হচ্ছে কি অ্যাড টু ক্রম, ঠিক আছে? সো আমি মজে লগ ইন করি।
আচ্ছা দেখেন এখানে কি আছে, মজে লগ ইন করার পরে এটা একটা ফ্রি অ্যাকাউন্ট। ফ্রি অ্যাকাউন্টে কি আছে, এখানে ফ্রি এসইও টুলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন এখানে আছে মোর এসইও টুলস, এটাতে ক্লিক করবেন। আমার মজবার অলরেডি অ্যাড করা আছে, আপনারা অ্যাড করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি যে অ্যানালাইসিসটার কথা বলছি সেটা মজ বাদ ছাড়াও সম্ভব, মজের ভিতর থেকেই সম্ভব। আম, সেটা কিভাবে দেখিয়ে দিচ্ছি, বাট মজ বাদ দিয়েও কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। সো আপনাদের যেটা ইচ্ছা সেটা সেভাবে করতে পারেন, ঠিক আছে। দেখেন এখানে কি আছে, আপনার কিওয়ার্ড এক্সপ্লোরার, এটাতে ক্লিক করবেন। এই যে টার্গেট উইথ কিওয়ার্ড এক্সপ্লোরার, এই বাটনটাতে ক্লিক করলে আপনাদের কাছে একটা কিওয়ার্ড টুল আসবে, ঠিক আছে। সো আপনারা যে কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করতে যাচ্ছেন সেটা নিয়ে আসেন, যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করতে চাই, বা আমার আমি যদি কোনো একটা ল্যাপটপ শপের ওনার হই, আমার কি টার্গেট থাকা উচিত? অবশ্যই টার্গেট থাকা উচিত ফার্স্টে যাতে আমি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ বা বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ বা বেস্ট ল্যাপটপ শপ ইন বাংলাদেশ, এইসব কিওয়ার্ডে আমি প্রাইমারিলি র্যাঙ্ক করতে পারি। এরপরে বাদ বাকি কিওয়ার্ড এগুলা আমার পরের চিন্তার ব্যাপার। বাট যদি আমি একজন ল্যাপটপের শপ ওনার হই, ধরেন আমি এসিও যাই না, এসিও না জানলে বাট আমার মাথায় আছে, মানে আমার তাহলে চাহিদা বা আপনার ক্লায়েন্টের ডিমান্ড কি থাকবে, যে তার ওয়েবসাইটে যাতে মানে ওই রিলেটেড, ওই প্রোডাক্ট রিলেটেড এরকম কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলে যাতে আসে। সাপোজ ধরেন এইখানে আমি আপনাদের একটা কোশ্চেন করি। সাপোজ ধরেন আপনি বিক্রয়.com এর মালিক, ধরেন আপনারা সবাই মিলে বিক্রয়.com এর মালিক। ধরেন আমাকে আপনারা এসইওর কাজ দিবেন, যে বলবেন যে ভাইয়া আমার একটা সাইট আছে, সেটা কি মার্কেট প্লেস, বাংলাদেশের একটা বিক্রয়.com বেসিক্যালি কি? মার্কেট প্লেস, মার্কেট স্যার রিসেলিং প্ল্যাটফর্ম আসলে। রিসেলিং বলতে পারেন, আবার এখানে নতুন জিনিসও সেল হয়, সব টাইপের জিনিসপত্র সেল হয়। বিশেষ করে এটা মানে একটা মার্কেট প্লেসই বলতে পারেন। রিসেলিং মার্কেট প্লেস হতে পারে, অথবা সবকিছুর মার্কেট প্লেসও হতে পারে। সো ধরেন জি আপনারা স্যার, আমাকে, মার্কেট প্লেসই বলা যায়, হ্যাঁ, কারণ হলো so যে এখানে নিউ সেল করে। হ্যাঁ, নিউ প্রোডাক্ট আছে, সেকেন্ড হ্যান্ড আছে, পুরান আছে, নতুন আছে, রিকন্ডিশন আছে, সব টাইপেরই আছে। আবার B2B ও আছে, হ্যাঁ। B2C ও আছে। B2B কি আমরা বুঝি? B2B বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস। আবার B2C মানে হচ্ছে গিয়ে বিজনেস বিজনেস টু টু কাস্টমার। কাস্টমার। আবার C2C ও আছে। C2C মানে হচ্ছে কাস্টমার টু কাস্টমার, মানে সব টাইপের জিনিসপত্র এটার ভিতরে আছে। ধরেন আপনারা হচ্ছে কি বিক্রয়.com এর মালিক, এখন আমাকে এইটা যাতে র্যাঙ্কে আসে, এর জন্য কি করলেন, আমাকে বললেন যে ভাইয়া মানে আপনি আমাকে কাজ দিবেন। সো কোনো বায়ারের কাজ করার আগে তার পারসেপশনটা বোঝাটা ইম্পর্টেন্ট, বা মানে রিকোয়ারমেন্টটা বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন ধরেন আপনারা বায়ার, আমি হচ্ছে গিয়ে একজন এসি এক্সপার্ট। তো ধরেন আপনারা কাজ দিবেন, সো আপনার ফার্স্ট রিকোয়ারমেন্ট কি হবে বলেন তো? এই সাইটটাকে কোন কিওয়ার্ডে আপনারা দেখতে চান? বিক্রয়.com বেস্ট মার্কেট প্লেস ইন বাংলাদেশ। বেস্ট মার্কেট প্লেস ইন বাংলাদেশ। আচ্ছা, আর কেউ বলবেন?
আচ্ছা, সো বেস্ট মার্কেট প্লেস ইন বাংলাদেশ আর কি হতে পারে? কারো আইডিয়া আছে? আইডিয়া করেন। অনলাইন শপ ইন বিডি। অনলাইন শপিং বিডি, আচ্ছা। আর কেউ? এই বিক্রয়.কম কিন্তু মানে অনেক কিছু লিখলেই আসে, মানে আমি দেখাবো আসলে এটা কিভাবে তারা কোন কিওয়ার্ড টার্গেট করে অপটিমাইজ করেছে। সো আপনাদের একটু মতামত নিতে যাচ্ছে, মানে নিচ্ছি আর কি, বা আপনাদের আইডিয়া জানতে যাচ্ছি যে আসলে এই আইডিয়াটা থাকাটা খুবই জরুরি, যে অ্যাকচুয়ালি আমার জানতে হবে যে আমি কোন কিওয়ার্ড টার্গেট করব, কোন কিসের জন্য। ঠিক আছে, এইটা যদি ক্লিয়ার থাকি যে কোনো সাইটের এসইও করতে পারবো, আর যদি ক্লিয়ার না হই তাহলে আমি এসইও নিয়ে আসলে কাজ করা আমার জন্য ডিফিকাল্ট হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো যদি মানে আপনাদের ক্লিয়ার থাকে যে অ্যাকচুয়ালি আমার টার্গেট কিওয়ার্ড কি, বা কোনটার জন্য আমার কোন কিওয়ার্ডটা টার্গেট করতে হবে। মানে একটা পেজ কিন্তু সব কিওয়ার্ড টার্গেট করে হয় না, স্পেসিফিক্যালি একটা কিওয়ার্ড টার্গেট করে, মেইন কিওয়ার্ড একটাই থাকে। ঠিক আছে, সো ওইটা আমার বুঝতে হবে। সো এর জন্য আমি জিজ্ঞেস করছি যে ফাতেমাতুজ জোহরা হাত তুলেছে। ট্রাস্টেবল মার্কেটপ্লেস। ট্রাস্টেড ট্রাস্টেবল মার্কেটপ্লেস ইন বাংলাদেশ। জি আচ্ছা, বিক্রয়.কম কি অনেক বড় একটা মার্কেটপ্লেস না? জি স্যার। আচ্ছা, বিগ রেজাল্ট মার্কেট প্লেস ইন হাত বাংলাদেশ। তুলেছে। জি, বিগ মার্কেট প্লেস ইন বাংলাদেশ। বিগ মার্কেটপ্লেস ইন বাংলাদেশ। ইউ আর ক্লোজ এনাফ। দেখেন, এই যে আইডিয়া আস্তে আস্তে মাথা থেকে বের হচ্ছে, এই আইডিয়াগুলো বেরোনোটাই মাথা থেকে জরুরি, চিন্তা করতে হবে। স্যার, এই জি, বেস্ট ই-কমার্স ইন বাংলাদেশ। বেস্ট ই কমার্স ইন বাংলাদেশ, আচ্ছা। এটাও হতে পারে। আচ্ছা দেখি বিক্রয় আসলে কি টার্গেট করেছে। আজিজুল হাকিম ভাই বলেছেন বিগেস্ট। জি স্যার। আপনি অনেক ক্লোজে গিয়েছেন। দেখেন ওরা কি দিয়ে করেছে, এই যে লার্জেস্ট মার্কেটপ্লেস ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ করি, এই যে কি আসছে, বিক্রয় ইজ দ্য লার্জেস্ট মার্কেটপ্লেস ইন বাংলাদেশ। বাংলাদেশ। সো এইভাবে কি করতে হবে, আপনাদের একটা স্ট্র্যাটেজি বানাতে হবে যে কোন পেজকে আসলে আমার মানে কিছু নিজেকে কিছু কোশ্চেন আস্ক করতে হবে, আসলে আমি কোন ওয়েবসাইটের যে ওয়েবসাইটটা এসইও করব সেই ওয়েবসাইট আসলে কি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, এবং তারা কি করে, কোন কোন কিওয়ার্ড, মানে এই সব প্ল্যানিং কি করতে হবে এসইও এক্সপার্টদের, এগুলাই করতে হয়। এটাই হচ্ছে ডে টু ডে কাজ। যখন আপনি স্ট্র্যাটেজি বানাতে বসেন তখন হচ্ছে গিয়ে এগুলাই বেসিক্যালি কাজ, মানে কোন কিওয়ার্ডে র্যাঙ্কে যাবে এবং কি করতে হবে। দেখেন এটা নিয়ে কি করেছে তারা, কন্টেন্টও দিয়েছে, হোয়াট এভার। সো দ্য লার্জেস্ট মার্কেটপ্লেস ইন বাংলাদেশ, সো এইটাই তারা টার্গেট করেছে, বা এটাই টার্গেট করা তাদের উচিত। কারণ তারা নিজেদের কি দাবি করতে চায়, যে তারা হচ্ছে সব থেকে বড়। আচ্ছা, সো ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা নিয়ে আসি। সো আমারও টার্গেট থাকবে হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটাতে র্যাঙ্কে যাওয়া। কারণ কি, ল্যাপটপ প্রাইস যারা খুঁজতেছে তারা হচ্ছে কি আমার সব থেকে ক্লোজ কাস্টমার বা ক্লোজ পিপল, যারা হচ্ছে ল্যাপটপটা কিনবে। আচ্ছা, তাহলে আমি কোথায় যাব, মজে যাই। মজে যে কিওয়ার্ড এক্সপ্লোরার খুললাম, এটা কিওয়ার্ডটা পেস্ট করে দেই, পেস্ট করে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিই, কারণ আমরা বাংলাদেশ নিয়ে রিসার্চ করছি। এখানে ইউএসএ ছিল, ইউএসএ এর যদি আমি সার্চ করি ফার্স্ট অফ অল এখানে কিছুই আসবে না, অথবা উল্টাপাল্টা ডাটা আসবে। সো এরপর কি করব, অ্যানালাইজে ক্লিক করব। আচ্ছা, চলে আসছে। দেখেন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা হচ্ছে গিয়ে
ধরলাম মান্থলি সার্চ ভলিউম এটা উঠানামা করে 11 থেকে 30,000 মতো, আমি ধরলাম 30,000, আমি বেশিটাই নিলাম 30K। কেডি হচ্ছে কি 34, মাইকটা একটু বন্ধ করে দেন। কেডি হচ্ছে কি 34, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা দেখাচ্ছে 34, আমি বলেছিলাম বিলো 30 হলে ভালো হয়, বাট এইখানে আসলে খেলাটা শেষ না, ঠিক আছে? আরো কতগুলো ম্যাট্রিক্স আছে, 1টা 2টা 3টা 4টা, তো সবগুলা যদি আমার মানে ম্যাক্সিমাম যদি নেগেটিভ আসে দেন হচ্ছে গিয়ে আমরা এটা নিয়ে কাজ, এই কিওয়ার্ড বা এই নিশ নিয়ে কাজ করব না। মানে ইনিশিয়ালি যখন আমার অথরিটি বাড়বে তখন কেডি 34 কেন 50 নিয়েও কাজ করতে পারি, বাট আমি যদি নতুন সাইট হই এই ম্যাট্রিক্সগুলো যদি সবগুলো নেগেটিভ হয় তাহলে আমাদের ডিসিশন আমরা কি মেক করব সেটা আমরা দেখি। আচ্ছা পিএডিএ দেখি, পিএডিএ যেটা বলেছিলাম দুই ভাবে বের করা যায়, সেটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে মজবার দিয়ে, আমি এখানে মজবারটা ওপেন করে দেই। আসলে মজবারটা এখন আসলেই অনেক ডিস্টার্ব করে, মাঝে মধ্যে খুবই বিরক্ত করে। খালি প্রিমিয়াম নিতে বলে সবাই, মানে এখন খালি সো এই যে দেখেন মজবার আমাকে কি দেখাচ্ছে, পিএ ডিএ, পিএ ডিএ। সো এইখানে আমাদের খুঁজে বের করতে হবে আসলে কয়টা আমার কয়টা ডোমেন আন্ডার 30 আছে, মানে যাদের জোর কম বা বিলো 30 আছে বা 30 আছে, ঠিক আছে? সো এটা এখান থেকে আমরা গুণে বের করতে পারি, যেমন এখানে কয়টা আছে, 1টা 2টা আর সবগুলো অ্যাবভ 30, অথবা আমরা যদি মজে যাই এখানে দেখেন এখানে এই জিনিসটাই দেখাচ্ছে, আমি যদি ফুল অ্যানালিসিসে যাই এখান থেকেও বের করতে পারছি। সেখানে কয়টা 49 48, একটা পেয়েছি 2টা পেয়েছি, দিয়ে দেখি একটা 2টা পেয়েছি, দিয়েও 2টা। আচ্ছা এরপর দেখবো অল ইন টাইটেল। অল ইন টাইটেল দেখতে হলে আমার যেটা করতে হবে, আমার গুগলে
গিয়ে একটা প্যারামিটার টাইপ করতে হবে। প্যারামিটারটা কিভাবে টাইপ করব? গুগলে যাব, গুগলে গিয়ে লিখব হচ্ছে অল ইন টাইটেল, একসাথে লিখে তারপর দিব একটা কোলন, এরপরে দিব আমাদের কিওয়ার্ডটা, স্পেস দিয়ে আমাদের কিওয়ার্ডটা পেস্ট করে দিব। আচ্ছা দেখেন, অল ইন টাইটেলে আছে মাত্র 10টা। এর জন্যই বলেছিলাম যে আমাদের খেলা এখনো শেষ হয় নাই, আমাদের খেলা এখনো শেষ হয় নাই, মাত্র আছে 10টা। আপনি যদি কোন একটা পেজ দেন, স্পেলিং মিস্টেক হয়েছে, না এটার কম্পিটিশন আসলে অনেক বেশি। কত? 61,200। ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ নোটবুক প্রাইস ইন বাংলাদেশ, আসুস ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, মানে প্রচুর লোকজন এটা নিয়ে কিওয়ার্ড নিয়ে ফাইট করছে। সো এটা অনেক বেশি, 61,200। আচ্ছা এরপরে দেখি অল ইন ইউআরএল। সেম ভাবে আমাদের লিখতে হবে হচ্ছে গিয়ে অল ইন ইউআরএল। এটাও অনেক বেশি। আচ্ছা আরো কিছু কিওয়ার্ড দেখি, আরো 2-3টা দেখি। মিনি ল্যাপটপ, আচ্ছা লো প্রাইস ল্যাপটপ ইন বাংলাদেশ বা বেস্ট ল্যাপটপ, এটা তো বেশি হবে। আচ্ছা লো প্রাইসটা দেখি কি অবস্থা আসলে, মানে কোনোভাবে যাওয়া যায় কিনা, মানে বিজনেসটা স্টার্ট করা যায় কিনা বা কোনোভাবে যাওয়া যায় কিনা দেখি। ফার্স্টে কি করতে হবে, কিওয়ার্ডটা নিয়ে মজে পেস্ট করে দিই। আচ্ছা এইটার কিওয়ার্ড ডিফিকাল্টিও 33, ধরেন 1.7K। আচ্ছা সো পিএ কিওয়ার্ডটা নিয়ে আসি। পিএ দিয়ে দেখি, একটা, দুইটা, তিনটা। সো এখানে 3টা পাওয়া গেছে। দিয়ে দেখি, একটা, দিয়ে মাত্র একটা পাওয়া গেছে। এরপর দেখি অল ইন টাইটেল। আচ্ছা অল ইন ইউআরএলটাকে দেখি।
আচ্ছা, অল ইন্ডিয়া আছে 1560টা। অল ইন টাইটেলটা দেখি। তেইশশো 30টা রেজাল্ট। আচ্ছা, এইটাও তাও মোটামুটি তাহলে ডিফিকাল্ট, বেশ ভালোই ডিফিকাল্ট। আচ্ছা, সো এইভাবে করে যদি আমি রিসার্চ করতে যাই আমার কিন্তু প্রচুর সময় লেগে যাবে, তাই না? সো একটা একটা করে ধরে ধরে প্রত্যেকটা ম্যাট্রিক্স বের করা লাগবে। এছাড়া মানে আরো অনেক জায়গায় মানে দেখে কপি করে পেস্ট করে মানে প্রচুর সময় প্রয়োজন। কিন্তু আমাদের পেইড টুল যদি থাকে আমাদের কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই নিশটা অনেক ডিফিকাল্ট, কিন্তু পেইড টুল দিয়ে এমনও কিওয়ার্ড বের করা সম্ভব যেটার সার্চ ভলিউম অনেক বেশি এবং কম্পিটিশন অনেক কম। এটার জন্য আমাদের লাগবে হচ্ছে গিয়ে এসইএম রাশ। ঠিক আছে, এসিএম রাশ ফ্রিতে ইউজ করা যায়, বাট ফ্রিতে ইউজ করে মজা নাই। তার হচ্ছে গিয়ে মানে একদম লিমিটেড ডাটা দেয়, মানে মাত্র 10টা কিওয়ার্ড বা 5বার সার্চ করতে পারবেন, ব্লক করে দিবে, নানা রকম ঝামেলা করবে। কিন্তু পেইডটা যদি নেন এটাতে আনলিমিটেড ইউজ করতে পারবেন। আচ্ছা, সো এসিএম রাশ একটু যাই। সো এসইওর জন্য এই টুলটার কাজ অনেক প্রয়োজন, মানে এটা অনেক প্রয়োজনীয় একটা টুল। মানে এসইও এটা এসইএম রাশ অথবা এইচরেফ ছাড়া কোয়াইট ইম্পসিবল, মানে করা সম্ভবই না। যদি প্রফেশনালি কাজ করতে চান, আসলে এসইও নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই এসইএম রাশ বা এইচরেফ এর বিকল্প নাই। এইচরেফটা মোর এক্সপেন্সিভ, এসইএম রাশের দামটা কম। এসইএম রাশ যদি নেন মান্থলি তাও কত, মানে স্টার্ট ফ্রম, যদি রিয়েল প্যাকেজটা নেন তাহলে হচ্ছে গিয়ে $250 মনে হয় পার মান্থ এসইএম রাশ। সো আমি শেয়ার টুল ইউজ করি, আমি কারণ আমার প্রচুর টুলের প্রয়োজন হয়, আমি শেয়ার টুল দিয়ে কাজ করি। আসলে শেয়ার টুল হচ্ছে গিয়ে এরকম একটা সার্ভিস যেটাতে কম দামে প্রিমিয়াম টুলগুলো, প্রিমিয়াম ফিচার ইউজ করা যায় কম দামে। যেমন আমার এই যে আনলিমিটেড এসইও টুল, এই প্যাকেজটা আমি নিয়েছি 750 টাকা মাসে, 72টা প্রিমিয়াম টুল আমি ইউজ করতে পারি। সো এটা হচ্ছে কি এসইএম রাশ, এইটা ইউজ করতে জানাটা অনেক জরুরি, আদারওয়াইজ এসইও করতে পারবেন না। এখানে মানে হেন কোনো কাজ নাই বা এসইও অ্যানালাইসিস নাই যে এটা দিয়ে করা যায় না। একদম কম্পিটিশন, যেমন কারো যদি ডোমেনের ওভারভিউ দেখতে চাই, অ্যানালাইসিস করতে চাই, যেমন আমি কি মানে যদি ধরেন বিক্রয়.com কি কি কিওয়ার্ড ইউজ করছে সেটা যদি আমি দেখতে চাই, ঠিক আছে, বিক্রয় ধরেন, এইটাও কিন্তু একটা ওয়ে কিওয়ার্ড বের করার, যে কম্পিটিটররা আসলে কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে বা কি কি করতেছে সেটা আমাদের দেখতে হবে। এই অ্যানালাইসিসটা অনেক জরুরি।
মানে ধরেন আমি বিক্রয়.কম কি করতেছে বা কি কি কিওয়ার্ডে এরা ধরেন আমার কম্পিটিটর করতেছে সেটা আমি করতে চাই বা দেখতে চাই। সো কি করতে হবে, আমার তার ডোমেইনটা নিয়ে এসে এই যে এসইও ডোমেইন ওভারভিউ এখানে দেখতে হবে, এরপর আমি কোন কান্ট্রিতে দেখতে চাই সেটা সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমি বাংলাদেশ দেখব, সো এখানে লিখে আমি সার্চ করলাম, এটার যাবতীয় তথ্য যেমন ধরেন এটার অথরিটি স্কোর, তারপরে কি ট্রাফিক, ব্যাকলিঙ্ক কতগুলা কোথা থেকে পেয়েছে, মানে তারপরে কিওয়ার্ড, সবকিছুই আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এখান থেকে সো এই 20 তারিখ পর্যন্ত তারা ট্রাফিক পেয়েছে 4,27,000। আচ্ছা, অথরিটি স্কোর 54 তাদের বেড়েছে। দেখেন ব্যাকলিঙ্ক আছে কতগুলো, 7,10,100 ব্যাকলিঙ্ক তাদের রয়েছে, সেটা হচ্ছে গিয়ে কত। আচ্ছা, বিক্রয়.কম খালি দেই এটা। আচ্ছা, এখন এক্সাক্ট ডাটাটা পাবো, মানে তখন এটা সাবডোমেইন চলে। আচ্ছা, বিক্রয়.কম দেখেন ট্রাফিক কত পাচ্ছে, 9,37,000। মানে বুঝতে পারছেন যে এটা কিন্তু ফ্রি ট্রাফিক, এটা কিন্তু কোনো পেইড ট্রাফিক না। এটা কোথা থেকে পাচ্ছে, সার্চ ইঞ্জিন থেকে, খালি গুগল থেকে পাচ্ছে। তাহলে দেখেন যে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন থেকে কত পরিমাণ ট্রাফিক জেনারেট করা সম্ভব, এবং তাদের ব্যাকলিংকের অবস্থা দেখেন। রেফারিং ডোমেইন সম্পর্কে কে বলতে পারবেন বলেন, হোয়াট ইজ রেফারিং ডোমেইন? ব্যাকলিংক সম্পর্কে মোটামুটি সবাই আমরা, মানে ব্যাকলিংক এক্স্যাক্টলি কি সেটা যদি আমরা হয়তো বা অনেকে জানি না, বাট এটার নাম শুনেছি। বাট রেফারিং ডোমেইন সম্পর্কে কি আমরা জানি? হোয়াট ইজ রেফারিং ডোমেইন? ব্যাকলিংকের সাথে এটার অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। স্যার এটা সম্পর্কে তো জানি না। স্যার কোনো হ্যাঁ। সেলিব্রিটি বা বড় কোনো যারা মানে অনেক ফেমাস তারা যদি রেফার করে আপনার ওয়েবসাইটটা সেইটা বুঝেছেন? না, বললাম যে ব্যাকলিংকের সাথে এটা একটা সম্পর্ক রয়েছে, সম্পর্কটা কি এবং রেফারিং ডোমেইনটা কি? আচ্ছা, বলতে পারলে চকলেট খাওয়াবো, ইফতার করাবো। এখন গুগলে সার্চ করে কেউ বললেন না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো ব্যাকলিংক কতগুলো, 7,33,200। রেফারিং ডোমেইন কত, 4.5K। এটার মানে হচ্ছে গিয়ে 4,500 ডোমেইন থেকে তারা 7,33,000 ব্যাকলিংক পেয়েছে। ডোমেইন সংখ্যা হচ্ছে 4,500, বাট ব্যাকলিংক হচ্ছে গিয়ে মানে এই 4,500 ডোমেইন থেকে এতগুলো ব্যাকলিংক তারা পেয়েছে। আচ্ছা, এখন যদি দেখেন এখানে অর্গানিক কিওয়ার্ড কোন কোন, মানে টপ 3 তে কয়টা আছে, মানে পজিশন অনুযায়ী এখানে র্যাঙ্কিং দেওয়া আছে যে গুগল থেকে তার কোন কিওয়ার্ডে কতগুলো করে ট্রাফিক পাইতেছে, ঠিক আছে? এই যে এসইআরপি ফিচার, মানে ইমেজ থেকে কত ট্রাফিক আসতেছে, ইমেজ থেকে কিন্তু ট্রাফিক আসে, ইমেজও কিন্তু র্যাঙ্কে আসে, ঠিক আছে? এখন দেখি তাদের কিওয়ার্ড গুলা কোনগুলা। সো দেখেন তাদের 22,216টা কিওয়ার্ড র্যাঙ্ক করে। 22,216 থেকে তারা ট্রাফিক পায় হচ্ছে গিয়ে 9,37,100, ঠিক আছে? সো এখানে আমি ভিউ ডিটেইলস দেই। সো এখান থেকেও কিন্তু আমরা কিওয়ার্ড এক্সট্রাক্ট করতে পারি। সো এই যে তাদের কিওয়ার্ডের লিস্ট কোন পজিশনে আছে, বিক্রয় মোবাইল, বিক্রয় ডক্টর বাংলাদেশ, বিক্রয় খুলনা। আচ্ছা, পেজটা আসুক।
সো দেখেন এসইওর পাওয়ার কতটা, এত এইটা ট্রাফিকটা পাচ্ছে পুরোটাই ফ্রি সার্চ ইঞ্জিন থেকে, হুইচ ইজ অর্গানিক। এইটা যদি আপনার গুগল অ্যাড এর মাধ্যমে তারা আনতে যেত, এটার খরচ পড়তো $64,300। এটা কি মান্থলি ট্রাফিক, প্রত্যেক মাসে আসতেছে তাদের, তার মানে কি তাদের মান্থলি $64,000 বেঁচে যাচ্ছে। এটা যদি অ্যাডভার্টাইজমেন্ট করে আনতে হতো তাদের $64,000 বা তারও বেশি খরচ করতে হতে পারতো, এবং অ্যাড যেও পারফর্ম করতোই বা এরকম ট্রাফিক আসতো ব্যাপারটা তাও না, কম বেশি হতে পারতো, বাট মিনিমাম হচ্ছে $64,000 তাদের খরচ করতে হতো। সো এসইও কতটা পাওয়ারফুল বুঝতেই পারছেন। আচ্ছা, কানেক্ট দিস ডাটাবেস দেই, তাহলে হচ্ছে কি আরো কিওয়ার্ড আমরা দেখতে পারবো। আর এখানে এইটা একমাত্র SEO করতেও তো খরচা করতে হচ্ছে। বুঝতে পারিনি কথা, কথাটা বুঝতে পারিনি। আর উনি বলছে মনে হয় এখানে এসিও করতে অনেক খরচ হয়েছে। স্যার এসইও আসলে এখানে এসইও করতেও তো খরচা করতে হচ্ছে। কিন্তু এত টাকা যেমন খরচ ধরেন করতে হচ্ছে। একজনকে নিয়োগ দিলে, একজনকে হায়ার করলে এসইও করার জন্য, সেখানেও তো পেমেন্ট করতে হচ্ছে। আমি তাদের টিম সম্পর্কে জানি, মানে এইখানে একটা ইন্ডিয়ান ডিজিটাল মার্কেটিং ফার্ম কাজ করে, তাদের টিমটাও বেশ বড়। হ্যাঁ, বেতন দিতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে, মানে রেগুলার কাজ করতে হচ্ছে, এসইও করতে খরচ হচ্ছে, এবং এটা ইনিশিয়ালি একটা মোটামুটি বড় ইনভেস্টমেন্ট বলতে পারেন। কিন্তু $64,000 ইন্টু 115 টাকা করে কত আসে হিসাব করেন তো। $64,000 ইন্টু 115 টাকা করে ধরলাম, 70 লাখ, আচ্ছা 73,60,000 টাকা পার মান্থ। তো এই 73 লাখ টাকাকে মানে পুরো এসইউ টিমকে বেতন দিচ্ছে, খুব বড় জোর দিচ্ছে কত, 5 লাখ, 10 লাখ। তাহলে আপনার লাভ কত? গুগল অ্যাডস চালাতে হলে, অবশ্যই না। আচ্ছা ধরলাম 20 লাখ টাকাই বেতন দেয়, যে খুব ভালো টিম, মানে ধরেন বিশাল একটা টিমই রাখছে, বা মানে ধরেন ইন্টারন্যাশনালি ধরেন বড় বড় মাথা নিয়ে আসছে, মানে 20 লাখ টাকা। বাট আপনার অ্যাডে খরচ হতো কত, 73,60,000 টাকা। তো এই 73,60,000 টাকা খরচ করলেও যে রেজাল্ট আসতে ব্যাপারটা তাও না। আবার যদি আমার মানে এই পরিমাণে অ্যাড রান করতে হয়, আমার কিন্তু টিমটা এমনি পালতেই হচ্ছে, মানে কেউ একার পক্ষে এত টাকার গুগল অ্যাডও রান করা ইম্পসিবল। সো আমার টিম লাগতোই, হয়তো একটু ছোট লাগতো, কিন্তু টিমের পিছে খরচ হতোই, বা এজেন্সির পিছে খরচ করতেই হতো, এজেন্সি দিয়ে করালে আরো বেশি খরচ হয়। সো হোয়াট এভার, তাহলে এটার পাওয়ারটা বুঝতে পারছেন, এসইও কতটা, এর জন্যই মানুষ এত টাকা দিয়ে, এবং এসইও এক্সপার্টদের মানে এর জন্য অনেক ভ্যালু। আচ্ছা, আর এটা হচ্ছে কি ফার্স্টের দিকে ইনভেস্টমেন্টটা বেশি হয়, যখন র্যাঙ্কে চলে আসে এটার ইনভেস্টমেন্টটা অনেক কমে যায়। প্রথম প্রথম যদি আমার 10 জন লাগে, পরে হচ্ছে কি এটা মেনটেন করতে আমার 5 জন 4 জনই না। ফর এক্সাম্পল, যত দিন যাবে তত হচ্ছে কি কষ্ট এবং খরচ দুটোই, সময় সবই কমে যাবে। তখন বসে বসে খালি মেনটেন করতে হয়।
এবং কম্পিটিটরদের থেকে অনেক ভালো ভালো কিওয়ার্ড বের করা যায়, যেগুলো ইনফ্যাক্ট মানে আপনার আইডিয়াও ছিল না। এমন সব নিশ এবং এমন সব কিওয়ার্ড পাওয়া যায় যেগুলোতে আপনি চাইলে কাজ করলে খুব ইজিলি র্যাঙ্ক করা পসিবল এবং খুব ভালোভাবে র্যাঙ্ক করা, মানে ভালো অ্যামাউন্টের ট্রাফিক পাওয়া পসিবল। আচ্ছা, একটু ওয়েট করবেন কেন? নেটটা স্লো কাজ করছে, মানে বা এসিএম রাশটা স্লো কাজ করছে। সো দেখেন যে আইফোন 8 প্লাস, মানে আইফোন 8 প্লাসে মানুষ এখনো সার্চ করে। এইটা সম্পর্কে আবার এটা দেখার আগে আইডিয়া ছিল না। তারপরে কি আইফোন এক্সআর প্রাইস ইন বাংলাদেশ 4400 হচ্ছে কি এটার মান্থলি সার্চ ভলিউম। এবং দেখেন কেডি মাত্র এক্সেস কেডি মাত্র 21। তারপর কি যে এক্সআর হচ্ছে কেডি 10, 8 প্লাসের কেডি হচ্ছে 10। সো আপনি চিন্তা করেন, আপনার যদি একটা মোবাইল ফোনের বিজনেস দেন অনলাইনে, বা মোবাইল ফোন নিয়ে সব করতে, মানে এগুলোতে র্যাঙ্ক করাটা ইজ ভেরি ইজি এবং হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করা সম্ভব। এই যে S20 আলট্রা প্রাইস মাত্র হচ্ছে কেডি 10। সো কেডি 10-এ যদি আমি এটা নেই, মাউসটা নেই, দেখি কি বলে। দেখেন এখানে আসতেছে না। আচ্ছা, এইখানে 10 টাকা মানে হচ্ছে গিয়ে, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি 3টা লেভেল আছে। 1 থেকে 10 ভেরি ইজি, এরপরে 10 থেকে 30 ইজি, 30 থেকে 60 হার্ড, 60 থেকে 100 হচ্ছে ভেরি হার্ড। এই 10 থেকে 1 থেকে 10 মানে ভেরি ইজি, মানে হচ্ছে এটা যদি আপনি নতুন কোনো পেজে দেন, এটা র্যাঙ্ক ভেরি ইজি টু র্যাঙ্ক, নতুন পেজে এটাতে র্যাঙ্কে আসবে। ঠিক আছে, সো কম্পিটিটরদের থেকেও আমরা কিওয়ার্ড চাইলে বের করতে পারি। সো ইন্ডিয়াতেও দেখেন প্রায় 20,000 কিওয়ার্ডে র্যাঙ্ক করে, ইউএসএ তেও প্রায় 12,000 কিওয়ার্ডে র্যাঙ্ক করে এই বিক্রয়। 5 কোনটা? আচ্ছা, স্যামসাং মাত্র 9। স্যামসাং এর মানে খুঁজলে এই যে victor.com ল্যাপটপ ফোন প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, এটার দাম, এটার কেডি বেশি। সো এখানে কিন্তু পজিশনও দেখাচ্ছে, ঠিক আছে, কোন পজিশনে কোন কিওয়ার্ড তাদের আছে সেটাও দেখাচ্ছে। আচ্ছা, এখন এটা তো দেখলাম কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস করব, আমরা কিওয়ার্ড কিভাবে বের করতে পারি, যে আমরা আসলে কিভাবে মানে ইজি টু র্যাঙ্ক
কিওয়ার্ড বের করতে পারি। এখন ধরেন কেউ আপনাকে যদি 5 বলে যে 5 মিনিটে আমি তোমাকে একটা টপিক দিলাম, 5 মিনিটে আমাকে বলবা যে আসলে এটা র্যাঙ্ক করা পসিবল কিনা, এটা কি সম্ভব? আচ্ছা দেখি সম্ভব কিনা। সো এখানে একটা টুল আছে, এটা হচ্ছে কি কিওয়ার্ড ম্যাজিক টুল। এটা হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুল। কিওয়ার্ড রিসার্চ করার জন্য এটার উপর ইজিয়ার টুল এখনো পর্যন্ত আমি দেখি নাই, মানে এইটার একটা আছে আর এইচরেফ আছে, মানে সো আমাদের কিওয়ার্ড হচ্ছে গিয়ে ল্যাপটপ। সো ল্যাপটপ লিখি। কোন নিশ নিয়ে কাজ করার আগে অনেকগুলো ব্যাপার জানা প্রয়োজন। কোন নিশ নিয়ে কাজ করার আগে অনেকগুলো মানে এই যে ল্যাপটপ নিয়ে কাজ করব, এটার মার্কেট আসলে কেমন, বা সার্চ মার্কেট আসলে কেমন, আসলে সার্চ কতটুকু হয়, এগুলা পুরো ডিটেইলটাই এই কিওয়ার্ড ম্যাজিক টুলে জানা যাবে। সো এই কিওয়ার্ডটা দিয়ে আমি বাংলাদেশ সিলেক্ট করে করাই ছিল, যদি না থাকে সিলেক্ট করে নেবেন। সো এটা লিখে করলাম হচ্ছে গিয়ে, এটা দিয়ে করলাম সার্চ। সার্চ বাটনে ক্লিক করতে হবে। সো ল্যাপটপ জনিত দেখেন ৮১,০০০ কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করে অথবা আছে। এটার সার্চ ভলিউম হচ্ছে ৯,১২,৮৭০। এভারেজ কেডি হচ্ছে ২৭। তার মানে এতক্ষণ আমরা যেটা দেখেছি, দুইটা কিওয়ার্ড দিয়ে আসলে বোঝা কষ্ট ছিল যে আসলে এটা মানে কাজ করলে লাভ আছে কিনা, বা ডিসাইড করাটা ডিফিকাল্ট ছিল, বা এটার ভিত্তিতে যদি আমি ডিসাইড করি তাহলে এটা ঠিক নাও হতে পারে। কিন্তু একটা পেইড টুল যদি আপনার থাকে, এখান থেকে কিন্তু আমি একটা ধারণা পেয়ে যাচ্ছি, আচ্ছা এই দুইটা কিওয়ার্ডে র্যাঙ্ক করি নাই, সমস্যা নাই, আরো আমার ৮১,০০০ কিওয়ার্ড আছে, এবং সেখান থেকে লো কম্পিটিশন কেমনে বের করবো। বা এই দেখেন ল্যাপটপ প্রাইস ইন বিডি, এই কিওয়ার্ডটাই আন্ডার 28। এখানে দেখেন কি বলছে, ইজি, ইট উইল নিড কোয়ালিটি কন্টেন্ট, ফোকাস অন কিওয়ার্ড ইনটেন্ট। কিওয়ার্ডে যে ইনটেন্টটা আছে সেটা সম্পর্কিত আপনার একটা ভালো কন্টেন্ট আলা পেজ লাগবে। এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 24। ডেল ল্যাপটপ প্রাইস, মানে অনেক ভালো ভালো কম কম্পিটিশনের কিওয়ার্ড কিনতে হয়েছে। এইচপি কোর i5 ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ দেখেন মাত্র 8, 13। সো এখান থেকে দেখেন মানে সার্চ ভলিউমও কত বেশি। ওই যে এইচপি ল্যাপটপ প্রাইস এটা কেডি 24, কিন্তু এটা সার্চ ভলিউম 27। তো আমাদের সিলেক্ট করতে হবে লো কেডি হাই সার্চ ভলিউম। আচ্ছা দেখি এখান থেকে কিছু ফিল্টার আছে, অল কিওয়ার্ড দেই। এখানে ব্রড ম্যাচ দেখাচ্ছে, আমাকে লং টেল কিওয়ার্ড দেখাচ্ছে, বাট অল কিওয়ার্ড দেই। অল কিওয়ার্ড দিলে এই সংখ্যাটা আরো বেড়ে যাবে, আরো বেড়ে গেছে। সো এখান থেকে দেখেন আমি যদি কেডি ফিল্টার করতে চাই, যে আমি লেস দেন 10 কোন কিওয়ার্ড গুলো আছে সেগুলো টার্গেট করে কাজ করবো। সো এখান থেকে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন হচ্ছে গিয়ে ভেরি ইজি, টোটাল কিওয়ার্ড আছে 40টা, সার্চ ভলিউম আছে 40,০০০, প্রায় ৪১,০০০। খারাপ না। এভারেজ কেজি আছে 10। দেখি কি কি আসে। যেটা বলছিলাম দেখেন কতগুলা কিওয়ার্ড, ল্যাপটপ ব্যাটারি প্রাইস ইন বিডি, এইচপি কোর i5 আছে, ইউজ ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ ইজ ভেরি গুড কিওয়ার্ড। আসুস ভিভোবুক, আচ্ছা 15, এসআর ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এইচপি ল্যাপটপ ব্যাটারি, আচ্ছা এইচপি ল্যাপটপ কোর i5 র্যাম প্রাইস ইন বাংলাদেশ, তোশিবা ল্যাপটপ, দুইটা কিওয়ার্ডের মাত্র হচ্ছে কেডি 10, এসআর ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, আসুস ভিভোবুক, ক্রোমবুক প্রাইস ইন বাংলাদেশ, ডিসিএল ল্যাপটপ, সিঙ্গার ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, তোশিবা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। সো এইসব নিয়ে যদি কাজ করি, যদি র্যাঙ্কে যেতে পারি, প্রায় ইটস ভেরি ইজি, সব ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি।
সো আচ্ছা, এটা এখন করেছে 1 থেকে 14, 1 থেকে 14 হচ্ছে ভেরি ইজি। আগে ছিল 1 থেকে 10, ওরা ম্যাট্রিক্সটা আপডেট করেছে, হোয়াট এভার। ইন্টেন্টও বলেছি না, ইন্টেন্ট আসলে দেখেন ইন্টেন্ট কি, এটা ইনফরমেশনাল প্লাস হচ্ছে গিয়ে কমার্শিয়াল। সো একটা টুলের ভিতরে সব পেয়ে যাচ্ছি, মানে বারবার কয়েক জায়গায় গিয়ে আমার আসলে আর চেক করতে হচ্ছে না। সো এখন বলেন, আপনাকে কেউ যদি বলে 5 মিনিটে একটা অ্যানালাইসিস দাও যে এই নিচটা নিয়ে তুমি র্যাঙ্কে যেতে পারবা কিনা, পারবেন? পারা যাবে? আরো প্র্যাকটিস করা লাগবে স্যার। না, কিন্তু দেখে কি মনে হচ্ছে পারা যাবে? জি স্যার। এই 40টা কিওয়ার্ডে র্যাঙ্ক করা যাবে? আচ্ছা, এইটা সামনে যখন যতই কোর্সটা যাবে তত আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে র্যাঙ্ক করা যাবে কি যাবে না। ঠিক আছে, এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে কিওয়ার্ড বের করার, কিওয়ার্ড ম্যাজিক টুল। এটা এর জন্যই নাম হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুল। সো হোয়াট এভার, এইভাবে করেই আমরা কি করতে পারবো, কিওয়ার্ড বের করতে পারবো। অনেক ওয়ে আছে, আরো কিছু টুল আছে, যেমন আছে হচ্ছে গিয়ে আপনার পেইড টুল আছে উবার সাজেস্ট, তারপরে হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিভিলার, এগুলো হচ্ছে পেইড টুল। উবার সাজেস্ট ফ্রি ইউজ করা যায়, বাট মানে ডাটা বেশি দেয় না, ইউজ করে মজা নেই। উবার সাজেস্ট হচ্ছে নেইল প্যাটেলের নাম শুনেছি না? উবার সাজেস্ট হচ্ছে নেইল প্যাটেলের একটা সাইট সার্ভিস, ঠিক আছে? বাট মানে কি মানে টুল ভালো না খারাপ এটা ডিপেন্ড করে হচ্ছে তার অ্যাকুরেসির উপরে, ডাটা অ্যাকুরেসির উপরে। সো ডাটা অ্যাকুরেসির দিক থেকে সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে আপনার এসিএম রাশ এবং মানে এইচরেফ 1 নাম্বার, এসিএম রাশ হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? উবার সার্চ মাঝে মধ্যে ইউজ করি যখন আমার কোনো একটা পেজের টাইটেল প্রয়োজন হয়, মাঝে মধ্যে ওর টাইটেলের সাজেশনগুলো ভালো থাকে এবং কন্টেন্টের কিওয়ার্ডের প্রয়োজন হয়, মাঝে মধ্যে ইউজ করি, খুব একটা ইউজ করা হয় না। আমি ম্যাক্সিমাম টাইমই এসিএম রাশ বলেই আমার হয়ে যায়। যেখান থেকে পেজ টাইটেল মানে একটা কন্টেন্টের টাইটেল বের করা যায়। আচ্ছা, দেখেন আসছে সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, কস্ট পার ক্লিক 10 টাকা। আচ্ছা, এগুলো আসতে থাকে। আরেকটা ভালো টুল ছিল লং টেল প্রো,
খেলা বলো। হ্যাঁ আমরা যাবো। আচ্ছা হ্যাঁ, না ও তো যে ওর জামাই নিয়ে আসতো কোনো মতো। দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা নেট চলে গিয়েছিল, নেট 2 দিন ধরে অনেক ডিস্টার্ব করতেছে আসলে, নেটের স্পিডই পাচ্ছি না। যাই হোক, তো দেখেন এইখানে যে পেজ টাইটেল দেখাচ্ছে যে মানে কি কি টাইটেলের আপনি কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারেন এখান থেকে, ঠিক আছে? সো কি কি টাইপের কন্টেন্ট দিলে বা কি কি টাইপের আর্টিকেল দিলে বা কি কি টাইপের আর্টিকেল আসলে র্যাঙ্ক করে, সো এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। সো উবার সাজেস্ট যেটা বলছিলাম খুব একটা আমি ইউজ করি না। স্যার আপনি কি আমাদের ল্যাপটপ থেকে ক্লাস নেন নাকি ওই যে পিসি থেকে ক্লাস নেন? কেন আপু? না স্যার এটাই জিজ্ঞেস করলাম। না, নর্মালি ল্যাপটপ থেকেই নেই। স্যার আমাদের এসির উপরে কয়টা ক্লাস নেওয়া হবে টোটাল? এসইওর উপরে টোটাল 9-10টা, ওকে স্যার। একটু কম বেশি হতে পারে। কেন, কঠিন লাগতেছে? স্যার একটু কঠিন লাগতেছে। আচ্ছা, প্রথম প্রথম কঠিন লাগবে, কারণ আমি আগেই বলেছি এসইও কঠিন লাগার কারণ হচ্ছে গিয়ে এটা যেহেতু বড় একটা টপিক এবং এইটা অনেক কিছু একসাথে মাথায় নিতে হয়, দ্যাটস ওয়াই কঠিন লাগে। বাট কাজ করার ক্ষেত্রে এটা কঠিন কিছু না, বাট কাজ করতে হয় বেশি, এটা ঠিক। মাথা কাটাতে হয় বেশি, কাজ করতে হয় বেশি, এবং যেহেতু কষ্টের কাজ সেহেতু আপনার এটার পেমেন্টটাও বেশি বা আপনার ডিমান্ডটাও বেশি। এসইও নিয়ে সবাই আসলে ডিজিটাল মার্কেটার আমরা যারা আছি সবাই কাজ করতে চায় না, সবাই ফেসবুকটাই মজা পায় যে টাকা দিব, অ্যাড দিব, রেজাল্ট আসবে, সেল হবে, ব্যাস, আর কিছু লাগবে না। কিন্তু এসইওটা দেখবেন যে এর জন্য মানে ফেসবুকের এক্সপার্ট প্রচুর পাবেন, যদিও ফেসবুকের কাজও বেশি। সবাই আসলে বায়ারদেরও আসলে এসইও সম্পর্কে ধারণা কম যে আসলে এসইও করলে মানে রেজাল্ট কেমন আসে, বা বিশেষ করে লোকাল বায়ারদের তো ধারণাই নেই এসইও সম্পর্কে। তাদের বুঝাতে হয়, করাতে হয়, বেশি আসলে টাকা খরচ করলে হবে কিনা। তারা জানে হচ্ছে গিয়ে ফেসবুকে অ্যাড দিলে তাদের লাভ হয়, এসইও করলেও যে কতটা লাভ হয় এটা সম্পর্কে আসলে মানে লোকাল বায়ারদের অত ধারণা নাই, কিন্তু ইন্টারন্যাশনাল বায়ারদের এটা ডিমান্ড প্রচুর। কারণ ইন্টারন্যাশনালি তারা শিক্ষিত, তারা জানে যে আসলে এসইও করলে কি হয়। এই পরিমাণ ট্রাফিক এটা জেনারেট করতে অনেক টাকা লাগবে। এসইও করলে একটা খরচ হয়, বাট এটা কনসিস্টেন্ট। আর অ্যাড বন্ধ মানে হচ্ছে গিয়ে আপনার ট্রাফিকও বন্ধ, সেল বন্ধ, সবকিছুই বন্ধ, ঠিক আছে? আচ্ছা, এসইও মজা লাগতেছে কার কার বা কঠিন লাগতেছে কার কার? হাত তুলেন। আচ্ছা, তরিকুল ভাই কি মজা লাগতেছে? মজা লাগতেছে কার কার? হাত তুলেন। জি স্যার, ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা, অনেকেরই মানে ভালো লাগতেছে। কঠিন লাগতেছে কার কার? স্যার আমার আচ্ছা, আমার লাগছে কঠিন লাগার কিছুই না, কারণ
ফার্স্টে সবকিছুই কঠিন লাগে। ফার্স্টে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের হাঁটতেও কঠিন লেগেছিল, আমরা হাঁটতে পারতাম না, ঠিক আছে, অনেকবার হোঁচট খেতে হয়েছে, ব্যথা পেয়েছি, এরপরে হাঁটতে শিখেছি। স্যার So, এসএমএস এর জন্য যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য যে টুলস গুলো স্যার ওটা একটু এক জায়গায় করে একটু দেওয়া যাইবে স্যার, এগুলা মানে যে টুলস এর মাধ্যমে এসইও গুলো করা হয় স্যার হুম ওগুলো একটু একটা পৃষ্ঠা বা এক জায়গায় একটু দেওয়া যাবে তাহলে স্যার একটু ভালো হয় স্যার। আমি তো বেশি টুলের কথা বলি নাই, মানে কয়েকটা টুলের কথাই বলেছি, মজ, এসিএম রাশ, তারপরে হচ্ছে গিয়ে উবার সাজেস্ট, এই কয়টা টুল। এসিএম রাশের কাজ করলেই অন্যগুলা খুব একটা লাগেও না। স্যার আমি একটা সাবমিট করছি আপনার এই এসইও এর উপর, ওইটা কি হয়েছে কিনা জানি না স্যার, একটু কিওয়ার্ড রিসার্চ, জি স্যার কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা আমি দেখব। সো এটা এটার সাথে পরিচিত হন, যেমন কি হয় সাইকেল চালাতে প্রথম বা সাঁতার যখন শিখেন তখন কিন্তু প্রচুর পানি খেতে হয়, চেষ্টা করতে হয়, যখন সাঁতরাতে পেরে যান তখন কিন্তু অনেক মজা লাগে সাঁতরাইতে। তো ব্যাপারটা এরকম, প্রথম কঠিন লাগবে, এরপর যত ঘাটাঘাটি করবেন, কাজ করবেন, ব্যাপারগুলো ততটা ইজি হয়ে যাবে। আমি যেগুলো শিখাচ্ছি গ্রামার শিখাচ্ছি, সো যাতে করে আপনার যে কোনো টাইপের কাজ করতে পারেন, যে কোনো সাইটই দেখ না কেন, মানে সেটা করতে পারবেন, মানে যদি গ্রামার ঠিক মতো পারেন। ইংলিশের গ্রামার যদি ভালো করে পারেন তাহলে কি হয়, আপনাকে কেউ রচনা লিখতে দেখ, কেউ প্যারাগ্রাফ লিখতে দেখ, কেউ নিজের যা ইচ্ছা তাই লিখতে দেখ, আপনি কিন্তু লিখে দিতে পারবেন, ধারণা থাকলে লিখে দিতে পারবেন। আচ্ছা, সো এরকম প্রচুর টুল আছে, সব টুলের কাজ যেটা ভালো লাগে করতে পারেন। আর যদি লিস্ট চান, এই যে এই সাইটটাতে যেতে পারেন, আনলিমিটেড এসইও টুলস, এখান থেকে দেখেন এই বাই প্ল্যানে গেলেই মানে সব টুলের নাম এখানে আছে। আনলিমিটেড এসইও টুলসে গেলেই হবে, বাই প্ল্যানে যাবেন, এখানে সব টুলের নাম দেওয়া আছে, এই যে এসইএম রাশ, উবার সাজেস্ট, কিওয়ার্ড ফাইন্ডার, কিওয়ার্ড রিভিলার, যা আছে, স্টোরি বেস, এনভার্টো টুলস, ভিস্তা ক্রিয়েট, এপিডেমিক, মানে যা টুল আছে, মানে মোটামুটি পেইড ভার্সন হ্যাঁ পেইড ভার্সন দিয়ে তো স্যার এখন তো সম্ভব না, পেইড ভার্সন, মানে পেইড ভার্সন ছাড়া কি পাওয়া যায় স্যার? হ্যাঁ এগুলোর ফ্রি ভার্সন আছে, বাট ফ্রি ভার্সনে আমি যেরকম আপনাদের ডাটা দেখাচ্ছি এত ডাটা পাবেন না, এগুলোর প্রত্যেকটারই ফ্রি ভার্সন আছে, ফ্রিতে খোলা যায়, বাট এরকম ডাটা আপনাদের দেখাবে না, এত ডাটা কখনোই দেখাবে না। স্যার একটা পেইড ভার্সন দিয়ে কি একাধিক লোক কাজ করতে পারে? কে এই অ্যাকাউন্ট দিয়ে? হ্যাঁ পারে, টেকনিক্যালি পারে, মানে এট এ টাইম মানে একজন কাজ করতে পারে, এট এ টাইম অনেকজন কাজ করলে মানে করা যায় না, একজন লগ ইন করলে আরেকজন লগ আউট হয়ে যায়। আচ্ছা, সো হোপফুলি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো কোশ্চেন আছে? কিওয়ার্ড রিসার্চ নিয়ে, আচ্ছা কিওয়ার্ড রিসার্চের নেক্সট অ্যাসাইনমেন্ট থাকবে 5টা কিওয়ার্ড নেবেন, 5টা কিওয়ার্ড নিয়ে এই জিনিসগুলো বের করবেন, সার্চ ভলিউম কেডি, এই ফাইলটা আমি দিয়ে দিব না, এই ফাইল ধরে 5টা কিওয়ার্ড দিয়ে জিনিসটা বের করবেন, মজ অ্যাকাউন্ট খুলবেন, মজ অ্যাকাউন্ট খুলে এই জিনিসগুলো বের করা শিখবেন, ঠিক আছে, এই জিনিসগুলো বের করতে হবে এবং এটা সাবমিট করে দিবেন। আচ্ছা এরপর আসি ডোমেইন হোস্টিং কি এবং ডোমেইন হোস্টিং আমরা কোথা থেকে কিনতে পারি।
ঠিক আছে, এই টপিকটার উপরে এখন আলোচনা করব। সো ডোমেইন কি? ডোমেইন হচ্ছে গিয়ে আমার একটা ঠিকানা অথবা নাম। যেমন google.com হচ্ছে গুগলের একটা ঠিকানা। গুগল, এই যে meet.google হচ্ছে গিয়ে গুগল মিটের একটা অ্যাড্রেস, যেখানে গেলে আমি মিটে ঢুকতে পারি বা মিট পাই। এরপরে facebook.com কি? ফেসবুকের একটা অ্যাড্রেস, যেখানে গেলে আমরা ফেসবুক ইউজ করতে পারি। তারপরে যে SEMrush বা এই যে আনলিমিটেড SEO টুলস, এরা হচ্ছে কি? এরা এক একটা ঠিকানা বা এক একটা জায়গা। ঠিক আছে, সো এখন যদি ধরেন মানে এসইও করতে হলে ফার্স্ট অফ অল কি আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে বা একটা ফার্স্ট অফ অল একটা ডোমেইন থাকতে হবে। তারপরে কি একটা ওয়েবসাইট থাকতে হবে। এখন ওয়েবসাইট যে বানাবো, ওয়েবসাইট বানাতে হলে কি লাগে? মানে খালি কি ঠিকানাটা থাকলেই হবে? না, কারণ কি এই যে একটা ওয়েবসাইটে আমরা কি কি দেখতে পাচ্ছি, মানে ছবি, ইন্টারফেস, একটা ওয়েবসাইট, সবকিছু। ঠিক আছে, এই যে সবকিছু যে দেখতে পাচ্ছি, এগুলা তো একটা রাখার জায়গা লাগবে, তাই না? এগুলা কোথায় থাকবে? এগুলো থাকবে হচ্ছে কি আপনার হোস্টিং এ। হোস্টিং কে বলতে পারেন একটা ওয়েবসাইটে থাকার জায়গা। ঠিক আছে, হোস্টিং হচ্ছে কি একটা ওয়েবসাইটে থাকার জায়গা। সো এরকম অনেক সার্ভিস প্রোভাইডার আছে। জি, কিছু বলেছেন? মাইকটা একটু মানে মিউট করে রাখেন। আচ্ছা, সো এরকম অনেক সার্ভিস প্রোভাইডার আছে যাদের থেকে কি করা যায়? ডোমেইন হোস্টিং পারচেজ করা যায়। তো এরকম একটা আছে hostinger.com। হোস্টিঞ্জার অথবা হোস্টিঙ্গার যেটাই বলেন, অনেক সাইট আছে। এরকম কি আছে? গোডাডি আছে, হোস্টিঞ্জার আছে, ড্রিম হোস্ট আছে, নেমচিপ আছে, আরো প্রচুর সাইট আছে। বাট বাংলাদেশে অনেক সাইট আছে, বাট আমি কখনোই বাংলাদেশ থেকে মানে ডোমেইন হোস্টিং কেনার জন্য রেকমেন্ড করি না। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম হোস্টিং প্রোভাইডার হচ্ছে, ডোমেইন হোস্টিং প্রোভাইডার হচ্ছে বাটপার। কিভাবে? আপনাকে 500 টাকায় ডোমেইন হোস্টিং দিবে, 500 টাকায় ডোমেইন হোস্টিং দিবে। আপনি লোভে পড়ে হয়তো বা কিনলেন যে আমি তো 500 টাকায় ডোমেইন হোস্টিং পাচ্ছি, আমার তো ওয়েবসাইটটা হয়ে যাচ্ছে। কিন্তু খেলা শুরু হবে যখন এইটা রিনিউ করতে যাবেন। নেক্সট ইয়ারে যখন ডোমেইন হোস্টিং প্রত্যেক বছর রিনিউ করতে হয়, আপনি ধরেন একটা সাইট বানালেন, এসইও করলেন, মার্কেটিং করে ধরেন মোটামুটি আপনার সাইটটা পপুলার বা আপনার প্রয়োজনীয় কাজ করছেন, হয়তো বলতে আপনার পোর্টফোলিও আছে যেটা দিয়ে আপনি বাইরের কাজ নিচ্ছেন। ঠিক আছে, একটা সাইট বিল্ড করার পরে 1 বছর পরে গিয়ে এরা কি করবে? আপনার মাথায় বন্দুক ঠেকাবে যে আচ্ছা 500 টাকা দিয়ে নিছো, এখন 10,000 টাকা না দিলে তোমার ওয়েবসাইটটা আমরা রিনিউ করে দিব না। তারা কি করবে? আপনাকে কখনোই ফুল কন্ট্রোল বা ফুল ওনারশিপ দিবে না, আপনাকে ব্ল্যাকমেইল করবে। ব্ল্যাকমেইল করে কি করবে? আপনার থেকে পয়সা খাওয়ার চেষ্টা করবে। সো আমি বাংলাদেশে কোনো হোস্টিং কোম্পানিকে এর জন্য সাজেস্ট করি না, এবং তাদের সার্ভিস খুবই জঘন্য। তাদের সার্ভার প্রচুর স্লো, ম্যাক্সিমামই রিসেলার হিসেবে কাজ করে, ফালতু প্যাকেজ সেল করে, খুবই লো কোয়ালিটির। সো আমি কখনোই রেকমেন্ড করি না। একটু টাকা বেশি লাগলেও বাইরের কোম্পানি থেকে কিনেন, এটা হচ্ছে আমার সাজেশন। হোয়াট এভার। তো এই hostinger.com এইটা বেসিক্যালি গুড ফর এজেন্সিজ। আমি যদি তাদের প্যাকেজগুলো দেখি, এখানে দেখেন কি আছে, প্রায় $3 পার মান্থ। এইটা হচ্ছে গিয়ে $8 মান্থ when you রিনিউ যখন করতে যাবেন এত টাকা কাটবে। এবং এই ওয়েবসাইটগুলা বা এই কোম্পানিগুলা ওদের কথা 100% রাখে। মানে ওরা যদি বলে যে $8 নিবে, মানে $8 নিবে, $9 কখনো নিবে না, বা 1 সেন্টও বেশি নিবে না। কিন্তু বাংলাদেশিগুলো বাটপারি শুরু করবে। ঠিক আছে, ওদের উপরে আমি খুবই বিরক্ত, মানে কি আর বলবো।
কারণ আপনার এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশি ওনাদের সাথে কাজ করার, জি এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশি ওই যে ডোমেইন হোস্টিং ওনাদের সাথে কাজ করার। ও আপনার এক্সপিরিয়েন্স আছে? আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার আছে কিনা। হ্যাঁ মানে আমার আছে, আমার স্টুডেন্টদের আছে। মানে যেমন এই যে কয়দিন আগে শুনলাম যে আমার একটা স্টুডেন্টের একটা ক্লায়েন্ট বাংলাদেশি ডোমেইন নিছে, এখন তার মানে এইটা নর্মালি একটা হোস্টিং রিনিউ মানে একটা ডোমেইন রিনিউ করতে বছরে $10 লাগে। $10 মানে হচ্ছে কত, $10-11 হাইয়েস্ট, 1,000 টাকা লাগার কথা। ওর কাছে প্রত্যেক মাসে এখন মানে প্রত্যেক বছর 8-10 হাজার টাকা করে খাচ্ছে, মানে ব্ল্যাকমেইল করতেছে যে না তো সাইট বন্ধ করে দিবে, ইয়া দিবে না। আর প্লাস হচ্ছে কি ডোমেইনের ওনারশিপ কখনোই দিবে না। আমিও ধরা খেয়েছি, সাইট মানে নিয়েছিলাম, সাইট থাকে না, সাইট মানে ডাউন থাকে ম্যাক্সিমাম টাইম, কাজ করে না, খুবই ফালতু। মানে ওই টাকাটাই আমার নষ্ট হয়েছে, পানিতে গেছে। মানে সস্তায় নিতে গেছিলাম, সস্তায় নিয়ে, এর জন্যই আমি আপনাদের বলি যে নিয়েন না। আচ্ছা, সো এইখানে যেটা বলবে, বাট এখানে দেখেন কি কি ফিচার, 100 জিবি স্টোরেজ দেবে, 100টা ওয়েবসাইট। সো আমার যদি আমি একার জন্য কিনতে চাই, আমার 100টা ওয়েবসাইট দরকার নেই, বাট যখন আমি অ্যাজ এ এজেন্সি অথবা ক্লায়েন্ট সার্ভিস দিব, আমার 100টা সাইটের প্রয়োজন হতে পারে। যেমন এখানে 300টা ওয়েবসাইট দিবে, বাট এটা $20 পার মান্থ, তার মানে হচ্ছে গিয়ে বছরে $240। এটা হচ্ছে হোস্টিং, শুধু হোস্টিং এর ইয়া। আরো অনেক সুবিধা আছে, যেমন সিডিএন দিবে, এসএসএল দিবে, এসএসএল মানে হচ্ছে সিকিউরিটি দিবে, সিকিউরিটি সার্টিফিকেট, আনলিমিটেড ব্যান্ডউইথ, বাট আনলিমিটেড বলে আসলে কিছু নাই, বাট দিবে, মানে বেশ ভালো একটা ব্যান্ডউইথ দিবে, স্পিড ভালো পাবেন আর কি। আচ্ছা, ফ্রি ডোমেইন একটা দিবে, এইটা এই প্যাকেজটা নিলে সবগুলোর সাথে ফ্রি ডোমেইনের প্যাকেজ আছে। সো হোস্টিঞ্জার ক্যান বি এ গুড অপশন, মানে যখন আপনি এজেন্সি ফরম্যাটে যাবেন। আর সিঙ্গেলের জন্য আমি প্রেফার করি সব থেকে ভালো নেমচিপ। নেমচিপে যদি সিঙ্গেল কিনতে চান, এখানে মানে মোটামুটি 4,000 টাকার মধ্যে, আগে ছিল 3,000 টাকা, ডলারের দাম বাড়াতে একটু দামটা বেড়েছে, 4,000 টাকার মধ্যে মোটামুটি প্যাকেজ পাওয়া যায়। আচ্ছা, সো এখন ধরেন আমি নেমচিপ থেকে ডোমেইন কিনবো, নামটা অ্যাভেলেবেল আছে কিনা দেখি, বা ডোমেইন কিভাবে কিনতে হয়। সো নেমচিপে গিয়ে ধরেন এই যে এখানে কি করবেন, যে ফার্স্টে চেক করতে হয় ডোমেইন নামটা আছে কিনা, কারণ এই নামটা একজনই কিনতে পারবে, আরেকজন কিনে ফেললে ওই নামটা শেষ। সো ওয়ার্ল্ডে আমি যদি বলি, আমি যদি 3 থেকে 4 অক্ষর ডোমেইন কিনতে চাই, সেটার অবশিষ্ট নাই, পাওয়া যায় না। ঠিক আছে, সো আমি যদি যাই, ধরেন আমি আমার নামে করলাম, যে ধরেন falgunasif.com, দেখি নামটা আছে কিনা। সো অ্যাড্রেস বারে লিখে সার্চ করলাম। সো এইটা আমি অলরেডি কিনে ফেলেছি, যে এটা অলরেডি টেকেন নাই। কি আছে falgunasif.org বট, দেখেন একটা, এবং এই ডোমেইন একটা ব্যবসা, মানে লাখ লাখ ডলারের ব্যবসাও হতে পারে। যেমন বিক্রয়.com, এই ডোমেইনটা একটা ছেলের কেনা ছিল, বাট এই কোম্পানিটা যখন বিক্রয় নামে খুলতে যায়, দেখে যে তাদের ডোমেইনটার অবশিষ্ট নাই। তাকে মনে হয় কত $50,000 দিয়ে এই ডোমেইনটা বিক্রয়.com-কে কিনতে হয়েছে, হোয়াট এভার। সো দেখি যে 3 অক্ষরের কোনো ডোমেইন কি পাওয়া যায় না। সাপোজ ধরেন আমি দিলাম bat.com, এই 3 অক্ষরের কোনো ডোমেইন দুনিয়াতে অবশিষ্ট নাই। যদি পান আমাকে বললেন। দেখেন এগুলার 3 অক্ষরের একটা মানে নর্মাল টেক ডোমেইনের দাম হচ্ছে $1,600, এটা $5,000। কত এটা? ব্যাট ক্লাব $2,05,357 এটার দাম, বাট রিনিউ করতে $15 লাগবে। বাট এটা যদি আমি কিনতে যান, এই দাম পড়বে। আচ্ছা, ধরেন আমি আরো কিছু ডোমেইন আছে মানে দাম বেশি, ধরেন আমি খালি আমার falgun.com দেই, এটার দাম দেখেন
অ্যাভেলেবেল আছে, বাট 4000 ইউএসডি। ঠিক আছে, সো এইভাবে করে আমরা যে কোনো ডোমেইন সার্চ করে যদি কিনতে চাই, অ্যাভেলেবেল থাকে, তাহলে আমরা কি করব, অ্যাড টু কার্ট। এবং দেখি এখানে হোস্টিং এরও অনেকগুলো প্যাকেজ আছে। শেয়ার হোস্টিং এ যদি যাই, এখানে শেয়ার মানে অনেক টাইপের হোস্টিং পাওয়া যায়। যেমন কি আছে, শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার। আচ্ছা, সো এগুলো এক একটা টাইপের। যেমন সব থেকে কম খরচ হচ্ছে শেয়ার হোস্টিং। কারণ কি, মানে শেয়ার হোস্টিং মানে হচ্ছে গিয়ে ধরেন এটা অনেকটা সাবলেট থাকার মতো, যে একই ভাষার একটা সার্ভারের ভিতরে অনেকগুলা ওয়েবসাইট আছে। সো শেয়ার হোস্টিং এর দামের জন্য সব থেকে কম। আচ্ছা, তো দেখেন এখানে $23, এটা কি স্টেলার প্যাকেজ, এটা $23 হচ্ছে গিয়ে পার ইয়ার। মানে যদি কিনেন এই বছর $23 পড়বে, পরের বছর পড়বে $45 মতো। এটাতে কি করতে পারবেন, ডোমেইন নেম পাবেন, 3টা ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারবেন, 3টা পর্যন্ত 20 জিবি জায়গা পাবেন, 30টা মেইল বক্স পাবেন, আর অনেকগুলো ওয়েবসাইট বিল্ডার পাবেন। সেই ওয়েবসাইট বিল্ডার মোটামুটি সবকিছুতেই পাওয়া যায়। তো যাই হোক, তো আমাদের যদি আমাদের কিনতে হয় তাহলে কি করতে হবে, লগ ইন করতে হবে। সো লগ ইন করার জন্য আমি আইডি পাসওয়ার্ডটা নিয়ে আসি। সো এখানে আগে সাইন আপ করতে হবে, ফ্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং আমি যেভাবে দেখালাম ডোমেইন নেম এবং হোস্টিং প্যাকেজ কি করতে হবে, সার্চ করতে হবে। ঠিক আছে, সো লগ ইন করার পর আপনার যদি মানে ডোমেইন হোস্টিং কেনা থাকে, এগুলা এই লিস্টে এখানে দেখাবে, আর অনেক কিছু আছে। যাই হোক, তো ডোমেইনসে যাই, ডোমেইন নেম সার্চ। আচ্ছা, কেউ একটা নাম বলেন দেখি, কোন ওই ডোমেইনটা পাওয়া যায় কিনা। স্যার পীযূষ মাতুব্বর। আচ্ছা, পীযূষ মাতুব্বর, দেখি।
আচ্ছা, piyushmatubbar.com এই ডোমেনটা দেখি আছে কিনা। হ্যাঁ, পাওয়া গেছে। এটা যদি কিনতে চান তাহলে হচ্ছে গিয়ে $10 28 সেন্টের মতো পড়বে। সো যদি আমি কিনতে চাই তাহলে কি করব, অ্যাড টু কার্ট করে রাখলাম। এখন আমাদের কি লাগবে, হোস্টিং লাগবে। সো শেয়ার হোস্টিং ক্লিক করি। এখান থেকে যে প্যাকেজটা নিতে চাই, ধরেন আমি স্টেলার প্যাকেজটা নিব, এই গেট স্টার্টেডে ক্লিক করি। এখান থেকেও অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি। আচ্ছা, এরপরে ধরেন দেখি যে আমাদের ডোমেইনটার নামটা কত। আচ্ছা, ঠিক আছে কিনা স্পেলিংটা ভালো করে চেক করবেন। আমাদের হোস্টিং এটা আসছে $23, প্রায় $22.88। এরপরে কি করব, কনফার্ম অর্ডার। আচ্ছা, এরপরে জাস্ট খালি আমার কার্ড অলরেডি অ্যাড করা আছে, আমি যদি পে নাও দেই এটা পারচেজ হয়ে যাবে। সো আপনারা কি করতে হবে, কার্ড অ্যাড করে নিতে হবে। কার্ডটা অ্যাড করে পে নাও দিলে আপনাদের ডোমেইন হোস্টিংটা কেনা হয়ে যাবে। সো আমি আর কিনলাম না, কারণ আমি পে নাও দিলে আমার কার্ড থেকে টাকা কেটে নিয়ে যাবে। সো আপনারা এই প্রসেস ফলো করে হচ্ছে কি ডোমেইন হোস্টিং কিনতে পারেন। ঠিক আছে, খুব ইজি। namecheap.com এ আসবেন, ডোমেইন হোস্টিং এখান থেকে কিনতে পারেন। আচ্ছা, ধরেন আমাদের ডোমেইন হোস্টিং কেনা শেষ, এখন একটা ওয়েবসাইট বানাতে হবে। কিভাবে পারবো, মানে এটার জন্য লাগবে আমাদের ডোমেইন হোস্টিং যখন কিনবেন তখন আপনাদের কাছে, জি বলেন। স্যার আমার একটু কষ্ট করে একটু দেখবেন, আমার একটা ডোমেইন হোস্টিং কেনা লাগবে এই মাসে, আগামী মাসে ম্যাচ শেষ, কত চলতেছে একটু দেখবেন প্লিজ। বুঝতে পারিনি, মানে আপনি ডোমেইন হোস্টিং মানে আপনার মানে নাম চেক করতে বলছেন? হ্যাঁ জি জি স্যার। রেজাউল করিম? না cutout8.com। আচ্ছা, একটু মেসেজ এখানে টাইপ করে দেন। হ্যাঁ দিয়েছি স্যার। আচ্ছা, এটা কি আপনার সাইট? জি স্যার, এটা আমার স্যার। ও আচ্ছা, এটাতে কি করছেন, মানে অ্যাফিলিয়েট বা কিছু করছেন বা? জি স্যার, আমি তো ওই ফটো এডিটিং এর কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা তো নাই। এখনো আপনি কোথা থেকে নিয়েছেন আর কি? এখনো সাইট চলতেছে স্যার। ও আচ্ছা, তাহলে তো আছেই। আপনার 2019-এ কেনা? আমাকে এসএমএস করছে যে আগামী মাসের 31 তারিখ পর্যন্ত এর ভিতর আর কি কিনতে হবে। আচ্ছা, সো কোন হোস্টিং থেকে নিয়েছিলেন আর কি? কোন কোম্পানি থেকে নিয়েছিলেন আর কি? রেনু করতে হবে, কিন্তু হবে না, রেনু করতে হবে। হ্যাঁ রেনু করতে হবে। নেমচিপ থেকেই? স্যার এইটা শিওর বলতে পারবো না, কারণ আমার এক ভাই আছে, ওনার কাছে টাকা দিতাম, উনি কিনে দিত এরকম। আচ্ছা, তাহলে ওনাকে বলেন কোথা থেকে দিয়েছে, মানে কোথা থেকে কিনেছে, ওইখান থেকে রিনিউ করতে হবে। ও আচ্ছা, না আমি মনে করছিলাম যে হয়তো এখান থেকে দেখা যাবে। না, এখান থেকে দেখা যাবে না। এখান থেকে দেখা যাবে, দেখার উপায় হচ্ছে গিয়ে
আপনার যদি দেখতে চান ডিটেইলস, সেটার জন্য উপায় হচ্ছে কি আপনার যেতে হবে wiz.com এ, ঠিক আছে? সেখানে গিয়ে দেখতে পারবেন। সেখানে গিয়ে কত লাগবে কি লাগবে সেটা দেখা যাবে না, বা ডিটেইল দেখা যাবে। আচ্ছা, রেজিস্টার করেছে হচ্ছে 2019 সালে। আচ্ছা, আনিসুর রহমান। জি আচ্ছা, গুডউইল কিপিং প্যাথ, তার ফোন নাম্বার পর্যন্ত দেওয়া আছে এখানে। যদি ডিটেইলটা দেখতে চান তাহলে wiz.com থেকে দেখতে হবে, ঠিক আছে? ও আচ্ছা জি জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। সো এখন যেহেতু ডোমেইন হোস্টিং আমার কিনেছি, ধরেন কিনে ফেললাম, এখন তো আমার কি করতে হবে? এখন আমার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। সো ওয়েবসাইট তৈরি করার জন্য অনেকভাবেই তৈরি করা যায়, যেমন র কোডিং করে, মানে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়, মানে কোডিং করে। আমি যদি এখান থেকে দেখেন ইন্সপেক্টে দেই, একটা ওয়েবসাইটের পিছে লক্ষ লক্ষ কোড, এই যে কোড, মানে লক্ষ লক্ষ কোটি কোটি কোড কাজ করে। পেজ সোর্সে যদি যাই, এই যে দেখেন এগুলো হচ্ছে কোড। এই কোড দিয়ে কি করা হয়? ওয়েবসাইট তৈরি করা হয়। তো এখন আমরা তো আসলে কোডিং জানি না, যার মানে ওয়েবসাইট তৈরি করে কারা? ডেভেলপাররা তৈরি করে। সো ডেভেলপারদের কাজ হচ্ছে কি ওয়েবসাইট তৈরি করা। এখন এই কোডিং করে ওয়েবসাইট করা অনেক ডিফিকাল্ট। যেমন আপনার পিএইচপি শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, সিএসএস, এইচটিএমএল সবকিছু শিখতে হবে। পাইথন শিখা লাগতে পারে, তারপরে হচ্ছে গিয়ে নোড.জেএস, jQuery, মানে অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু আমাদের জন্য সবথেকে ইজি ওয়ে হচ্ছে গিয়ে সিএমএস দিয়ে ওয়েবসাইট তৈরি করা। সিএমএস কি? সিএমএস মানে হচ্ছে গিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং সবথেকে জনপ্রিয় সিএমএস হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ল্ডের আপনার 68% ওয়েবসাইট তৈরি হয় এই ওয়ার্ডপ্রেস দিয়ে। আচ্ছা, 38% মার্কেট শেয়ার তাদের আছে, বাট 68% ওয়েবসাইট, আচ্ছা মার্কেট শেয়ার বলতে এখানে টাকার অ্যামাউন্টে দেখাচ্ছে যে তাদের, মানে তারা কত টাকা ইনকাম করে। মার্কেট শেয়ার আচ্ছা, টাকা অঙ্ক দেখাচ্ছে যে তারা আসলে মার্কেটে তাদের মূল্য কত। ওয়ার্ডপ্রেস আচ্ছা, এইটা হচ্ছে, আচ্ছা এখন নেমে আসছে হচ্ছে গিয়ে 43 তে। আচ্ছা 43 দেখাচ্ছে। সো হোয়াট এভার, তাও এটা 63% ছিল, হয়তো কমে গেছে বা বাড়তে পারে, হোয়াট এভার, ডাটা চেঞ্জ হতে পারে। বাট 43% তাও কিন্তু অনেক, মানে ওয়ার্ল্ডের অর্ধেকের মতো ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসে তৈরি হয়, এবং ওয়ার্ডপ্রেসে অনেক ভালো ভালো ওয়েবসাইট তৈরি করা পসিবল। যেমন ধরেন সনি প্লে স্টেশন, সহ আরো অনেক বড় বড় সাইট আছে যেগুলো হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসে তৈরি হয়, এবং ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ। আমরা যারা ধরেন ডিজিটাল মার্কেটার এবং মানে টেকনোলজি সম্পর্কে ধারণা কম, কয়েক ক্লিকেই একটা ওয়েবসাইট তৈরি করা পসিবল।
স্যার তাহলে আমাদের কোডিংটা জানা লাগবে না, না জানলেও হবে? হ্যাঁ, কোডিং জানার প্রয়োজন নাই। ওয়ার্ক সিএমএস এর জন্যই মানে অনেক কাজের, যে মানে যারা কোডিং জানে না বা টেকনোলজি মানে বা যারা টেক ব্যাকগ্রাউন্ড না অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার না অথবা ওয়েব ডেভেলপার না, তাদের জন্য হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, কোডিং জানলে ভালো, বাট না জানলেও কোনো প্রবলেম নাই। অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায়, মানে আপনি যাই দেখেন না কেন সবকিছুই ওয়ার্ডপ্রেসে বানানো সম্ভব। এটা খরচ কেমন ওয়ার্ডপ্রেসে বানানো ওয়েবসাইট? খরচটা কেমন এখানে ওয়েবসাইট বানানো? ফ্রিতেও বানানো যায়, আবার পেইড বানালে যদি নিজে কাস্টমাইজ করতে পারেন 5 থেকে 6-7 হাজার টাকার মানে অনেক ভালো ওয়েবসাইট বানানো সম্ভব, আরো কম খরচে সম্ভব। প্র্যাকটিসের জন্য তো আমরা ফ্রি টুলস ইউজ করব, তাই না? বুঝতে পারিনি। স্যার আমাদের প্র্যাকটিসের জন্য তো ফ্রি টুলসই আমরা ইউজ করব। হ্যাঁ, ফ্রি টুল দিয়ে করতে পারেন, যেমন আমি যেটা দেখালাম সেটা তো পেইড। এখন যদি ফ্রিতে আপনারা খুলতে চান তাহলে ফ্রিতে যদি মানে ফ্রিতে .com ডোমেইন পাওয়া যায় না, বাট সাব ডোমেইন দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। এর জন্য আছে হচ্ছে গিয়ে আনলিমিটেড বা প্যান্থিয়ন। এই যে এই সাইট থেকে আপনারা চাইলে ফ্রিতে সাইট বিল্ড করতে পারেন, ঠিক আছে? স্যার এসইও কাজ কি টিম ওয়ার্ডপ্রেসের জন্য স্যার করা যায় স্যার? নাকি ইন্ডিভিজুয়ালি করতে হয়? একটু জোরে বলবেন আপু কাইন্ডলি। স্যার এসইও এর যে কাজগুলো এগুলো কি আমি চাইলে টিম ওয়াইজও করতে পারবো নাকি ইন্ডিভিজুয়ালি করতে হবে? না, প্র্যাকটিস পারপাসের জন্য ঠিক আছে, বাট ফ্রি সাইট কখনো র‍্যাঙ্ক করে না। স্যার ওইটা বলি নাই, আমার কথা শোনা যাইতেছে না? একটু আস্তে শুনতে পাচ্ছি। স্যার আমি বলছি যে যে করতে হয়, করা যায় না টিমের সাথে? আরো আস্তে শুনতে পাচ্ছি। হ্যাঁ তরিকুল ভাই, মানে কোশ্চেনটা একটু আপনি বলবেন? এবার কি কথা ক্লিয়ার শোনা যাইতেছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি বলছি এসইও এর কাজগুলো কি ইন্ডিভিজুয়ালি করতে হয় নাকি টিম ওয়াইজ চাইলে করা যায়? আচ্ছা, এইখানে গুড কোশ্চেন। এইটা হচ্ছে গিয়ে আপনার এসইও ইজ এ টিম ওয়ার্ক ফার্স্ট অফ অল। কারণ হচ্ছে গিয়ে সবাই সবকিছুতে স্পেশালিস্ট হয় না, মানে আর প্লাস হচ্ছে গিয়ে এখানে কাজ থাকে অনেক। যেমন ধরেন এখানে কি থাকে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট থাকে, ওয়েবসাইট মেইনটেনেন্স, তারপর কন্টেন্ট ক্রিয়েশন। ধরেন রাইটার সবাই হয় না, ঠিক আছে? রাইটার সবাই হতে পারে না। ফর এক্সাম্পল ধরেন যদি সবাই রাইটার করতে মানে তাহলে তো মানে কেউ হুমায়ুন আহমেদ বা রবীন্দ্রনাথের বই পড়তো না। সবাই যদি রাইটার হতে পারতো, সবাই যদি লিখতে পারতো, সো আমি যদি সারাদিনও চেষ্টা করি আমি রবীন্দ্রনাথের মতো লিখতে পারবো না। সো সবাই রাইটার হয় না। সো রাইটার একজন লাগে অন পেজ করার জন্য, টেকনিক্যাল এসইও করার জন্য। সো মোটামুটি 3 থেকে 4 জনের একটা টিম মানে একটা প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য লাগে। আর এসইও ক্ষেত্রে হচ্ছে কি, যদি আপনি কাজ করতে চান মানে ইন্ডিভিজুয়ালি, তাহলে আপনি কি করতে পারেন, আপনি একটা সাইট নিয়ে সাপোজ ধরেন আপনি কন্টেন্ট রাইটিং করলেন, অথবা ধরেন আপনি
হয়তো বা অন পেজ এসইওটা ভালো পারেন সেটা করলেন, বা অফ পেজটা পারেন সেটা করলেন। সো আপনি একজন টিম মেম্বার হতে পারেন, অথবা যদি ক্লায়েন্ট সার্ভিস দেন একা একা, তাহলে যে কোনো একটা কিছু নিয়ে করতে পারেন, যে আমি খালি অন পেজ সার্ভিস দিই, বা আমি শুধু ব্যাকলিংক করে দেই, বা আমি শুধু কন্টেন্ট রাইটিং করে দিই। ঠিক আছে, এই জিনিসগুলো করতে পারেন। আচ্ছা, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে কাজ করবেন, কোথা থেকে ইউজ করতে পারেন, এবং ফ্রি মেথডে কিভাবে ওয়ার্ডপ্রেস আমি সাইট বিল্ড করা যায় ফ্রি মেথডে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, চাইলে আপনি ওই যে পেন্থিয়ন এই সাইটটাতে ট্রাই করতে পারেন, এখানে ফ্রিতে স্টার্ট করা যায়। এবং যদি কেউ ডোমেইন হোস্টিং কিনে করতে চান সেটাও পারেন, আপনাদের ইচ্ছা। সো আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, কাজী ওয়াসিফ, আমি অ্যাটেন্ডেন্সটা কল করছি, একটু রেসপন্স করবেন। কাজী ওয়াসিফ উদ্দিন জিদান আছেন? জি স্যার আছে। আচ্ছা, আপনি এতদিন অ্যাবসেন্ট ছিলেন কেন? স্যার আমি হচ্ছে সিআর কে বলে গেছিলাম, আমার হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ড নষ্ট হয়েছিল, ঢাকায় ছিলাম সার্ভিসিং করতে। আপনাদের প্রথম থেকে মানে সব ক্লাসই মিস করেছেন? জি স্যার, মোটামুটি আমি হচ্ছে অনেকগুলো মিস করেছি। আমি ক্লাসগুলো দেখছি স্যার, এখন হচ্ছে আপনার রেকর্ডেড ভিডিওগুলো দেখে দেখে আগাচ্ছি। ও, দেখেছেন? জি স্যার, এখনো কিছু আছে, আমার ওগুলো দেখতেছি। 2-3টা ক্লাসের মতো এখনো বাকি আছে রেকর্ডেড দেখা। ওকে, আচ্ছা, এসএমসিএম আছেন? নাই। তারপরে আনামুল নিশাত? জি স্যার আছে। পারভেজ আলম? আছি ভাইয়া। আচ্ছা, এমডি হাসান? নাই। তারপরে হচ্ছে ইমতিয়াজ হাসান? ইমতিয়াজ হাসান, আয়েশা মারওয়া মিম, সারিন সুলতানা? নাই। তারপরে এমডি রেজাউল করিম? রেজাউল করিম? তরিকুল ইসলাম সাকিব? নাই। মোহাম্মদ আল মামুন আখন? জি আছি। আচ্ছা, শারমিন রহমান স্বর্ণা? শারমিন রহমান স্বর্ণা? আচ্ছা, আমান হোসেন?
জি স্যার আছি। শাহরিয়ার রহমান শাহরিয়ার রহমান জিসান, স্যার তারপরে এমডি ফয়সাল জমাদ্দার, প্রেজেন্ট স্যার আছি। আচ্ছা আরিফুল ইসলাম লিমন, সিয়াম খান, শাকিল হোসেন, জুয়েল, আজিজুল হাকিম, ইয়েস স্যার। পীযূষ মাতুব্বর, আছি স্যার। আচ্ছা এমডি সাদিকুল ইসলাম সোহান, ইয়েস স্যার। ফয়সাল ইসলাম। ইয়েস স্যার। গত 2টা ক্লাস কেন করেননি? গত একটা ক্লাস তো করছিলাম আমি, একটা ক্লাস মিস গেছে। কোনটা? এখানে তো অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি। আমি তো রোল দিলাম। ছিল তো প্রেজেন্ট দিলেন না কেন? আমি তো স্যার একটা দিলাম প্রেজেন্ট, আমি স্যার গতকালকে অ্যাবসেন্ট ছিলাম, তার আগের দিন তো ছিলাম। আচ্ছা সিআর ভাই উনি কি ছিলেন? সিআর ভাইরা সম্ভবত অবগত না। আচ্ছা সো তাহলে আমি কিভাবে বুঝবো আপনি ছিলেন? আচ্ছা সাকিব গাজী না, জাহিদুর রহমান আবির, সাকিব গাজী নাই, রাশিদুল কবির, প্রেজেন্ট স্যার। জাহিদুল ইসলাম ফয়সাল, শামিমা ফেরদৌস মালা, জি ভাইয়া আছি। ফাতেমাতুজ জোহরা, জি স্যার আছে। হ্যালো নয়ন রয়, জি স্যার, উনি আছেন, হয়তো ওনার ইলেকট্রিসিটি সমস্যার কারণে আমাকে এসএমএস দিয়ে রেখেছেন। আচ্ছা সোহানের রূপান্তি, প্রেজেন্ট। শরীফ মোহাম্মদ নাসরুল্লাহ, জি প্রেজেন্ট স্যার। এমডি সিফাতি মঞ্জুর রহমান, এমডি তরিকুল ইসলাম, খাদিজা হিয়া, সাদিয়া আক্তার, মঞ্জয় কুমার অধিকারী, উম্মুল খায়ের সালমা, হ্যাঁ আছি ভাইয়া। আচ্ছা কে এম নাসির উদ্দিন, এ কে খায়রুল ইসলাম, ইয়েস স্যার। এমডি নাহিয়ান হাসান মুয়াজ প্রেজেন্ট। আছেন? জি জি আছি। আচ্ছা আফ্রিদি আহমেদ, ও তো ছিল গেল কই। আচ্ছা ছিলেন। আচ্ছা ফাতেমা জাহান আশা, এমডি আরিফুর রহমান। জি স্যার আছি। স্যার কালকে ক্লাসটা আমি ছিলাম স্যার, কিন্তু স্যার ওই কারেন্ট চলে যাওয়ার কারণে স্যার প্রেজেন্ট দিতে পারিনি। সিএস বলতে স্যার আচ্ছা সিআর ভাই জানেন? রাজু ভাই কি বলছি স্যার। আচ্ছা করিমা আক্তার, মেহেদি হাসান, জানাতুল ফেরদৌস ইমা, প্রেজেন্ট স্যার। আচ্ছা নাবিলা ফেরদৌস শিফা,
প্রেজেন্ট স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাসাইনমেন্টটা করে ফেলেন। আর কালকে তো না, কালকে শুক্রবার, আবার রবিবারে আপনাদের সাথে কথা হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং দ্য ক্লাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। জি,